Ischemic heart disease particularly with okay. So is it যে আমরা অনেক লম্বা এমআই মধ্যে দিলাম না বা এমআই ক্লাস আজকে না আমি ইসিজি রুলটা ইসকেমিক হার্ট ডিজিজ আসলে কোথায় কি রুল এই পয়েন্টটা একটু আপনাদেরকে ক্লিয়ার করতে হবে এনিওয়ান ইজ নট ক্লিয়ার প্লিজ রেজ ইউর হ্যান্ড এন্ড আস্ক মি because this is hardly sir clear করে এত সহজ না it will take long লাইভ দেখাচ্ছে এখন ওই গ্রুপে লাইভ দেখাচ্ছে এখন আমার ডিসপ্লে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো আপনাকে ইসিজি লাইভে লাইভ দেখা যাচ্ছে সুমন ইসিজি ফর লাইভে আপনাকে লাইভ দেখা স্যার আপনি আমাদের শুনতে পাচ্ছেন না আপনি আমাদের শুনতে পাচ্ছেন না আমরা শুনতে পাচ্ছি আমি আবার শুনতে পাচ্ছি না হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন না আমরা সবাই শুনতে পাচ্ছি স্পিকারের কোনো বিষয় কি হেডফোনটা নিতে হবে হচ্ছে ওই যে ডায়াল ইন বা এরকম কোনো একটা কিছু অপশন থাকে জুমে এইভাবে করে হেডফোনটা নিতে হবে স্যার কিভাবে নিয়েছেন আমরা সবাই শুনতে পাচ্ছি আপনাকে সুমন এবার শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে স্যার আপনাকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে স্যার সেটা জি স্যার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে স্যার জি স্যার শুনতে পাচ্ছি জি স্যার শোনা যাচ্ছে সুমন শোনা যাচ্ছে আমাকে জি স্যার শোনা যাচ্ছে আমি শুনতে পাচ্ছি না কেন আমি এটাই তো বুঝতেছি না স্যার এই তো কি বলবো হ্যালো হ্যালো স্যার এবার শুনতে পাচ্ছি সুমন শুনতে পাচ্ছেন স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে স্যার আমরা এখন আপনাকে শুনতে পাচ্ছিলাম আপনি আমাদের শুনতে পাচ্ছেন আই থিংক ইটস গোইং অল রাইট না এখন হচ্ছে যে ফেসবুকেও লাইভ হচ্ছে তারপরে হচ্ছে যে তাহলে তো আর রেকর্ড করার খুব দরকার নাই সুমন আমি তাহলে হচ্ছে যে আমরা ওখান থেকেই রেকর্ড পাবো ফেসবুক থেকে না জি স্যার ফেসবুক থেকে পাবো ওকে সো সো সুমন আমি শুরু করি সো আমার সাথে আজকে কে হচ্ছে অ্যাঙ্কর করবে আদিল আছো নাকি আদিল আদিল হ্যালো হ্যাঁ সুমন স্যার আছি আমি জি স্যার আমি তুমি করবে অ্যাঙ্কর নাকি আদিল আছে নাকি স্যার জুনিয়রদের মধ্যে কেউ একজন করছে জুনিয়র কেউ করবে অ্যাঙ্কর আমাকে হ্যাঁ ওরা শিখলো একটু ভালো লাগবে ওদের নাইলে মানে অভ্যস্ত কিনা ওরা হচ্ছে আচ্ছা কেউ কেউ আছে সাহস করে বলো কেউ ভলান্টারি চাইলে করতে পারেন জাস্ট স্যারের কথা একটু রেসপন্স করা লাগবে দ্যাটস ইট কেউ আছেন জি জি স্যার কে তোমার নাম কি স্যার ইমতিয়াজ ইমতিয়াজ খালিদ ইমতিয়াজ তোমাকে যদি আমি কোহোস্ট আচ্ছা আমি এখানে একজনকে কোহোস্ট করি সুমন তোমাকে কোহোস্ট করে দিলাম আচ্ছা স্যার সমস্যা নেই তুমি থাকবে কতক্ষণ তুমি তো ব্যস্ত মানুষ থাকবো কি শুরু ওকে সো ডিয়ার পার্টিসিপেন্ট আসসালামু আলাইকুম এবং এখনো যদি 10টা বাজেনি আমরা মোটামুটি শুরু করে দিচ্ছি হ্যাঁ আমি দেখি কেউই কোনো কথা বলছে না সুমন কেউ কিছু বাইরে স্যার শুরু করে দেন স্যার জি স্যার শুরু আছি আমরা স্যার কেউ কিছু না বললে হচ্ছে যে আমি কিভাবে বলবো সিয়াম হ্যাঁ সিয়াম বলো রেজ হ্যান্ড করেছেন ওকে সো লেটস স্টার্ট আমার সাথে কথা বলতে হবে কথা না বলে আমি কি করে বুঝবো যে কে হচ্ছে যে কি জানতে চাচ্ছে বা বিষয় তাই তো জি জি স্যার জি স্যার অবশ্যই স্যার ওকে সো নাও ইটস আওয়ার টার্ন ইসিজি চেঞ্জেস ইন এমআই এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক তাই না আমরা সবাই জানি যে এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল সো আমরা আজকে কি শিখবো হ্যাঁ ঠিক আছে আমরা আজকে শিখবো যে ইসকেমিক হার্ট ডিজিজ সম্বন্ধে আমরা একটু ধারণা নিব আমরা ইসকেমিক হার্ট ডিজিজে কি কি ইসিজি চেঞ্জ হয় আমরা সেটা সম্বন্ধে জানবো এবং আমরা হচ্ছে যে কিভাবে কোন আর্টারিটা ইনভলভ এটা আমরা জানতে পারবো ঠিক আছে সিয়াম 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 শুনতে পাচ্ছ ওকে ইয়েস স্যার তোমরা আনমিউট করে আমার সাথে কথা বলবে ওকে সো তুমি আমাকে বলতে পারবা যে তুমি কোন ইয়ারে পড়ো স্যার থার্ড ইয়ার স্যার থার্ড ইয়ারে না ও আরেকটু সিনিয়র হলে ভালো
আচ্ছা, ওকে, তোমার এই বিষয়গুলো সম্বন্ধে কতটুকু ধারণা আছে? একেবারে নিউ তাই না? প্রিটি নিউ, ওকে। ভাই সো আমি চাচ্ছি, আমি ভাই মামুন, আমি ইয়ে তো যে হোস্ট ওকে হিসেবে অথবা মামুন, ভাই। ওকে মামুন, তুমি হোস্ট করবে, আমার সাথে কথা বলবে, হ্যাঁ? জি ভাই। স্যার কামরুল স্যার কামরুল স্যার ন্যাশনাল হার্ট ওকে ফাউন্ডেশন। কামরুল, ওকে, বাট ইফ আই আস্ক কোয়েশ্চেন প্লিজ ট্রাই টু রেসপন্ড উইথ মি, ওকে? স্যার তো জি স্যার। একটু ইসকিমিক হার্ট ডিজিজ সম্বন্ধে একটু কথা বলবো। আচ্ছা, লেটস কাম। আচ্ছা, এই নোমেনক্লেচার গুলো আমরা একটু ক্লিয়ার করি, হ্যাঁ? আমাকে কেউ বলতে পারবেন যে করোনারি ডিজিজ আর ইসকিমিক হার্ট ডিজিজ কি একই জিনিস নাকি কোনো পার্থক্য আছে? তাহমিদ, আমি দেখতে পাচ্ছি, আপনি কিছু বলবেন যে আপনার কাছে কি মনে হয় করোনারি ডিজিজ ইসকিমিক হার্ট ডিজিজ ইট সিমিলার অর ডিফারেন্ট? তাহমিদ, শোনা যাচ্ছে আমাকে? কামরুল, মামুন? শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। কামরুল বলো, ইসকিমিক হার্ট ডিজিজ আর করোনারি আর্টারি ডিজিজ এই দুটো শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে? স্যার করোনারি আর্টারি ডিজিজের ব্যাক টার্ম স্যার, এটা অনেক বড় একটা টার্ম স্যার। আর ইসকেমিকটা স্যার হচ্ছে যে মাইক্রোটিন অক্সিজেন সাপ্লাই কমে গেলে স্যার এটা আনস্টেবল হতে পারে, মাইক্রোটি নন স্টেবল হতে পারে স্যার। এটাই ইসকেমিক হার্ট ডিজিজ। আর স্যার করোনারিটা স্যার ব্যাক টার্ম স্যার, ব্যাক টার্ম স্যার অনেকগুলো টার্ম আসতে পারে এখানে। কামরুল, মামুন, তোমরা সম্ভব হলে ভিডিওটা একটু অন করো, হ্যাঁ? ঠিক আছে, ওকে। সো coronary artery disease, ischemic heart disease, they are almost similar. I mean, 99% ক্ষেত্রে similar. coronary artery disease অনেক কারণে হতে পারে, যেমন বিশেষ করে 99% ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। আর 1% কি আপনারা একটু বলবেন যে 1% ক্ষেত্রে দুই একটা শুনতে চাচ্ছে coronary artery disease কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস ছাড়া অন্য কিছু দিয়ে হচ্ছে? স্যার স্পাজম দিয়ে হতে পারে, ফ্রিজ মেটাল অ্যাঞ্জিনা যেটা হয় আর ট্রানজিয়েন্ট। হ্যাঁ, তারপরে তারপরে আর কি? আরেকটা হচ্ছে করোনারি আর্টারি ভাস্কুলাইটিস, কেমন? এটা টাকায়াসু আর্টারাইটিসে হয়, পলি আর্টারাইটিস নওটার সাথে হয়, ঠিক আছে? কিন্তু সবগুলো অ্যাথেরোস্ক্লেরোটিক না আসলে। করোনারি আর্টারাইটিস একটা, ইটস আ লার্জ টার্ম, এর মধ্যে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ পড়ে, ভাস্কুলাইটিস পড়ে, স্পাজম পড়ে। ইসকেমিক হার্ট ডিজিজ particularly deals with atherosclerotic portion of the coronary artery. Is it clear? জি ভাই। ওকে, আচ্ছা, এবার আসো স্টেবল অ্যাঞ্জাইনা। হ্যাঁ, স্টেবল অ্যাঞ্জাইনা, করোনারি সিন্ড্রোম, এই টার্মগুলো আমাদের একটু ক্লিয়ার করতে হবে, কারণ এই জিনিসগুলোতে ইসিজি কি চেঞ্জ পাবো, আমরা টার্মগুলো না বুঝলে আমরা ইসিজি বুঝতে পারবো না। স্টেবল অ্যাঞ্জাইনা এবং অ্যাকুট করোনারি সিন্ড্রোম, এই দুটোর মধ্যে স্টেবল অ্যাঞ্জাইনাটা কি আপনারা একটু বলবেন যে স্টেবল অ্যাঞ্জাইনা কি জিনিস? স্টেবল ইঞ্জিন মানে হচ্ছে পেন ইন রেস্টিং পজিশন, মানে আমি এখন বলতে যে স্টেবল ইঞ্জিন হচ্ছে আমরা যখন এক্সারসাইজ করি, মানে এই যখন হচ্ছে আমরা কোনো এক্সারশন করি, বা আনস্টেবল ইঞ্জিন হচ্ছে রেস্টিং কন্ডিশনে যে পেনটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনা হচ্ছে আমরা যখন এক্সারশনই করি। এক্সারশনের করি, টাইমের কি কোনো বিষয় আছে? টাইমের কোনো টাইম লিমিট আছে কোনো? ওইটা হচ্ছে 30 মিনিটের চেয়ে কম থাকবে। আচ্ছা, ইয়া স্টেবল ইঞ্জিনের 30 মিনিটের থেকে লেস টাইম করা হয়। আনস্টেবল ইঞ্জিন অথবা এসিএস এর ক্ষেত্রে হচ্ছে মোর দ্যান 30 মিনিটস। আচ্ছা, আমি একটু জাস্ট আজকে ক্লাস কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ না, তবু বোঝার সুবিধা, স্টেবল অ্যাঞ্জাইনা ইজ এ স্টেবল পেশেন্ট, একটা লং টার্ম হিস্ট্রি থাকে, হ্যাঁ, ইউজুয়াল মোর দ্যান 2 মান্থের একটা চেস্ট পেন থাকে, এবং এটা পরিশ্রম করলে পারে রেস্টে কমে পার্টিকুলারলি, হ্যাঁ। আর যেমন এক পেশেন্ট এসে বললো যে আমার বুকে ব্যথা, কিরকম? বলে যে আমি 10 মিনিট বা 15 মিনিট যদি হাঁটি তাহলে আমার বুকে ব্যথা আসে, 2-3 মিনিট বিশ্রাম করলে আমার ব্যথাটা চলে যায়। সো তখন আমরা বলি যে তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার বুকে ব্যথা কতদিন? উনি বললো যে এটা অনেক মাস, 6 মাস, 9 মাস, 1 বছর ধরে এরকম। সো হিজ কন্ডিশন ইজ পার্টিকুলারলি স্টেবল, এবং এবং যে পেইনটা, সেই পেইনটা হচ্ছে অ্যানজাইনার পেইন। সো আমরা এই কন্ডিশনটাকে স্টেবল অ্যানজাইনা বলি। আর এর পরের টার্মটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। অ্যাকিউট করোনারি সিনড্রোম বিষয়টা আসলে কি? এটাও রিলেটেড টু সিমটম, নাথিং মোর, হ্যাঁ। অর্থাৎ সিমটমটা যদি আমার হঠাৎ করে ডিটোরিয়েট করে, অথবা কারো হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়, যেমন একজন আগে 15 মিনিট 20 মিনিট হাঁটলে বুকে ব্যথা হতো, এখন হচ্ছে যে 4 মিনিট 3 মিনিট হাঁটলেই বুকে ব্যথা উঠে যায়। তার মানে পেইনের সিভিয়ারিটিটা বেড়ে গেছে। আগে
আগে সে কেবল হেভি এক্সারশন করলে সিঁড়ি দিয়ে উঠতে গেলে ব্যথা হতো, এখন সে হচ্ছে যে মিনিমাল এক্সারশন করলেই তার ব্যথা উঠে যায়। মানে এটা খুব অল্প সময়ের মধ্যে, উইদিন 1 or 2 weeks এর মধ্যে চেঞ্জটা চলে আসছে। ঠিক আছে, সো সেই কন্ডিশনটাকে যখন স্টেবল কন্ডিশন থেকে কেউ আনস্টেবল হয়ে যায়, তখন আমরা নামটা বলি আনস্টেবল অ্যাঞ্জাইনা। ঠিক আছে, যখন কেউ স্টেবল থেকে সিমটমটা আনস্টেবল হয়ে যায়, সো দুটো টার্ম, একটা হচ্ছে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা, আরেকটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা। এই দুটো টার্ম হচ্ছে ইটস এ ক্লিনিক্যাল ডেফিনেশন অন দ্য বেসিস অফ প্যাটার্ন অফ সিমটম। এটা কিন্তু সবার খেয়াল করতে হবে, আমি একটু পরে আসতেছি। সো এই দুটো ডেফিনেশন, স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা, ইজ এ ক্লিনিক্যাল ডেফিনেশন, নট অন দ্য বেসিস অফ ইসিজি অর নট অন দ্য বেসিস অফ বায়োকেমিক্যাল মার্কার। সো কাজেই স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা ডায়াগনোসিস করতে গেলে ইসিজি চেঞ্জ থাকুক না থাকুক, ইট ডাজন্ট মেক সেন্স। সিমটম যদি থাকে তাহলে কিন্তু আমার স্টেবল আর আনস্টেবল অ্যাঞ্জাইনা হয়ে যাবে। এটা ক্লিয়ার? তাহলে আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে জিনিসটা, সেটা হচ্ছে যে যে আমি স্টেবল অ্যাঞ্জাইনাতে ইসিজি চেঞ্জ থাকুক না থাকুক, দিস ইজ স্টেবল অ্যাঞ্জাইনা। থাকতেও পারে নাও থাকতে পারে। আনস্টেবল অ্যাঞ্জাইনা, ইসিজি চেঞ্জ থাকতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, এটার এই ডেফিনেশন গুলো কির উপরে? জাস্ট অন দ্য বেসিস অফ সিমটম, ক্লিনিক্যাল, জাস্ট ক্লিনিক্যাল সিমটমের উপর, সিমটমের ফ্রি of ECG, not on the basis of marker, not on the basis of others findings. So কেউ যদি বলে স্টেবল অ্যাঞ্জাইনা, তার ইসিজি নরমাল, আমরা তো সেটা অ্যাকসেপ্ট করবো না করবো না? করবো ভাইয়া, ওকে, যদি সিম্পটম থাকে। সিমটম থাকে, আমরা সেটা সিমটমের উপর বেসিস করে। কাজে আনস্টেবল অ্যাঞ্জাইনা যদি একটু পরে আমরা যখন ইসিজি চেঞ্জ ইন এমআই বা ইসিজি চেঞ্জ ইন ইসকেমিক হার্ট ডিজিজ বলবো যদি বড় করে, তাহলে আমরা এতক্ষণে বুঝে গেলাম যে স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা ডায়াগনোসিস করতে গেলে ইসিজি রোল নাই, ইটস এ সিমটম ডায়াগনোসিস। ইসিজিতে কিছু থাকলে ভালো, না থাকলে নাই। তাহলে ইসিজি রোল আছে কোথায় ডায়াগনোসিসে? ইসিজি রোল আছে এই এলিভেশনে। ঠিক আছে, এই এই যে এসটি এলিভেশন, যেটা এই এসটি এলিভেশন মানে কোথায়? এসটি 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 টার্মটা কোথায়? নাকি ইসিজি? ডেফিনেশন ইজ বেসড অন ইসিজি, এবং এসটি এলিভেশনটা পার্টিকুলারলি ইসিজি ডিপেন্ডেন্ট ডায়াগনোসিস, মার্কারের জন্য আমরা ওয়েট করি না। কিন্তু নন এসটি এলিভেশনটা ইসিজি চেঞ্জ থাকতে পারে নাও থাকতে পারে, যদি ট্রোপোনিনটা শুধু বাড়ে, মার্কার বাড়ে, তাহলে নন এসটি এলিভেশন ডায়াগনোসিস হয়। তাহলে আবার একটু ক্লিয়ার করি সবাইকে, এটা ডায়াগনোসিস ক্লিনিক্যাল, এটা ডায়াগনোসিস ক্লিনিক্যাল উইদাউট ইসিজি। হ্যাঁ, এটা অনলি বেসিস অফ ইসিজি, এটা হচ্ছে অনলি বেসিস অফ মার্কার ট্রোপোনিন। কথা বোঝা গেল? তাহলে যদি কেউ নন এসটি এলিভেশন ডায়াগনোসিস করে কিন্তু কোনো ইসিজি চেঞ্জ নাই, তাহলে কি নন এসটি এলিভেশন ডায়াগনোসিস হবে? ট্রোপোনিন চেঞ্জ পজিটিভ থাকলে আমরা বলতে পারবো। হ্যাঁ, যদি ট্রোপোনিন বেড়ে যায় আমরা তখন বলতে পারবো এটা। কাজেই এখানেও ইসিজির রোলটা আছে, অবশ্যই আছে, কিন্তু এই ডায়াগনোসিসটাও পার্টিকুলারলি মার্কার বেসড। কিন্তু দ্য ড্রামাটিক ডায়াগনোসিস অফ ইসিজি ইজ স্টেরিলিশন এমআই। এক্সকিউজ মি ফর 1 মিনিট, আই উইল জাস্ট একটু পাঠাবো একটা মিনিট। হ্যাঁ, সো মামুন, ওকে, সো এই যে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে আমরা অনেক লম্বা এমআই এর মধ্যে ঢুকলাম না, বা এমআই ক্লাস আজকে না, কিন্তু আমি ইসিজি রোলটা, ইসকেমিক হার্ট ডিজিজে আসলে কোথায় কি রোল, এই পয়েন্টটা একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। ইফ এনিওয়ান ইজ নট ক্লিয়ার, প্লিজ রেইজ ইউর হ্যান্ড অ্যান্ড আস্ক মি, বিকজ দিস ইজ, এই জিনিসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করা এত সহজ না আর কি। ইট উইল টেক লং টাইম টু মেক দ্য কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, এবং অ্যাপারেন্টলি মনে হয় ইউ নো ইট, বাট আমি একটু পরেই আপনাদেরকে দিয়ে একটা জিনিস দেখাবো যে ইনফ্যাক্ট অনেক কিছুই আমাদের কিন্তু ক্লিয়ার থাকে না। ওকে, হ্যাঁ, জিনিয়া, ভেরি গুড, শি হ্যাজ রেজড হার হ্যান্ড ভেরি প্রম্পটলি। ওকে, কুড ইউ প্লিজ আস্ক ইউর কোশ্চেন? স্যার, coronary artery disease and ischemic heart disease এর ডিফারেন্সটা আবার শুনতে ইটস চাচ্ছি। অলমোস্ট সেম, অলমোস্ট সেম। করোনারি আর্টারি ডিজিজের মধ্যে অনেক কিছু হতে পারে, ইনক্লুডিং ভাস্কুলাইটিস, হ্যাঁ, ইনক্লুডিং করোনারি আর্টারি ডিসেকশন।
But ischemic heart disease particularly deals with ischemic portion, that is atherosclerotic. But 99% ক্ষেত্রে they are almost same. Is it clear, Genia? Now is Yes, it sir. clear? Clear. Should I proceed? Yes, স্যার sir. স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার একটা কোশ্চেন ছিল স্যার অ্যাঞ্জাইনা ফ্যাক্টরিসটা কোনটা স্যার এই গ্রুপের ভিতরে অ্যাঞ্জাইনা ফ্যাক্টরিস কি পড়েছে স্যার এটা জানতে চাচ্ছি এই যে দেখো তোমার সামনে অ্যাঞ্জাইনা তো দুইটাই লেখা, স্টেবল অ্যাঞ্জাইনা আর স্টেবল অ্যাঞ্জাইনা, দুটো লেখা। স্যার এটা কখন স্পেসিফিক ভাবে বলবো যে তোমার ভালো নাম কি বলো, তোমার ভালো নাম কি? কামরুল কামরুল হাসান কামরুল হাসান। তোমাকে সবাই কি নামে ডাকে? কামরুল নামে ডাকে স্যার কামরুল নামে ডাকে। স্টেবল অ্যাঞ্জাইনার ভালো নাম স্টেবল অ্যাঞ্জাইনা পেক্টোরিস, কিন্তু ডাকে স্টেবল অ্যাঞ্জাইনা নামে। ও আচ্ছা স্যার এটাই স্যার আর এখন একটু তুমি যখন জিজ্ঞেস করছো আমি আইডিয়াটা সম্বন্ধে clear। আচ্ছা ধরো একটা এসটি এলিভেশনে আমি ঢুকি, হ্যাঁ? আচ্ছা আবির, ক্যান ইউ হিয়ার মি আবির? আবির, ডক্টর তাসনিম, ক্যান ইউ হিয়ার মি? তাসনিম, জি স্যার। ওকে। তুমি তোমার একাডেমিক ডিসক্রিপশনটা একটু বলতে পারবা? স্যার আমি K71 এর এখন ইন্টার্নি করতেছি। ওয়েল, ইউ আর এ গুড ক্যান্ডিডেট। ওকে, সো একজন পেশেন্ট, হ্যাঁ, বুকে ব্যথা নিয়ে আসছে 4 ঘন্টা ধরে। তুমি ইসিজি করে দেখলা এসটি এলিভেশন এমআই, ঠিক আছে? ওই বুকে ব্যথাটা কি অ্যানজাইনা বলবা তুমি, এটা বলবা না? এসটি এলিভেশনের বুকে ব্যথার নাম কি অ্যানজাইনা? ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ? হাউ মেনি অফ ইউ থিঙ্ক ইট ইজ অ্যানজাইনা? অর তারা রেজ হ্যান্ড করো। আর যদি আমি আরেক গ্রুপকে বলবো যে কারা মনে করো যে এটা অ্যানজাইনা না, তারা রেজ হ্যান্ড করো, হ্যাঁ? ও রেজ হ্যান্ড করে। দেয়ার মাইট বি সামওয়ান। আনোয়ার সৈয়দ, আপনার কি মনে হয়, ইজ ইট অ্যানজাইনা? অ্যাঞ্জাইনা তো এটা সিমটমটা হলো যে এটা মানে ক্লিনিক্যাল সিমটমে হয়তো পেশেন্টের অ্যাঞ্জাইনা, যে তার চেস্ট পেইন হচ্ছে। অ্যাঞ্জাইনা পেক্টোরিস মিন্স পেক্টোরাল রিজনে পেইনটা হচ্ছে। অ্যাঞ্জাইনা তো এটা হলো যে সিমটম আর কি। সো আপনি ধরেন 4 ঘন্টা ধরে আদিল, তুমি কি আসছো? হ্যাঁ আমি আছি। হ্যাঁ ওকে, আই মিস ইউ রিয়েলি। ওকে, তো দেরি হয়ে গেছে, সব লং হয়ে গেছে দেখে দেখতে গিয়ে। ওকে, সো ইটস ভেরি গুড। ওকে, সো ও বলতে চাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু বইতে কি এটা লেখা আছে কোথাও যে এসটি এলিভেশন এমআই পেশেন্টের যে ব্যথাটা এটাকে অ্যানজাইনা বলে? না স্যার কোথাও লেখা নেই লেখা নাই। অ্যানজাইনার টার্মটা শুধু কেবল স্টেবল আনস্টেবল অ্যানজাইনা এই দুটোর সাথে ব্যবহার করা হয়। আমি তাহলে এটা ক্লিয়ার করে দিই একটু। অ্যানজাইনার পেইনটা অনেকটা রিভার্সিবল আসলে। মানে যে পেইনটা ধরো পরিশ্রম করলে হয় আবার রেস্টে কমে যায়, ঠিক আছে, সেই পেইনটা হচ্ছে অ্যানজাইনা আসলে। কিন্তু যে পেইনটা প্রলং পেইন, সাপোজ এমআই এর পেইনটা আসলে মোর দ্যান 20 মিনিটস, এই দুটো যেমন নিচের দুটো, হ্যাঁ নিচের দুটো, এই যে নন স্টেবল, এটা হচ্ছে এমআই ইনফ্যাক্ট, আর এই দুটো হচ্ছে অ্যানজাইনা, এই দুটো, ঠিক আছে? সো এই স্টেবল অ্যানজাইনা আনস্টেবল, এই এমআই এটা প্রলং বলতে কতক্ষণ? 20 মিনিট, ঠিক আছে? যে পেইনটা 20 মিনিটের বেশি পারসিস্ট করে, দ্যাট ইজ এ মোর প্রলং সেন্ট্রাল চেস্ট পেইন, ঠিক আছে? দ্যাট ইজ নট ইনফ্যাক্ট অ্যানজাইনা। অ্যানজাইনা হচ্ছে এটা, এই যে স্টেবল অ্যানজাইনা একটা আনস্টেবল অ্যানজাইনা। এটা একটা কমন ধারণা যে হার্টের যত ব্যথা আর কি, সেটা এসটিএমআই হোক নন এসটিএমআই হোক, স্টেবল অ্যানজাইনা হোক আনস্টেবল অ্যানজাইনা হোক, সবই অ্যানজাইনা। দিস ইজ এ ভেরি পপুলার আইডিয়া, পিপল অফেন ইউজ ইট সিমিলারলি, বাট meticulously if you know, you will find that কোনো বই কিন্তু পাবে না যে এসটি এলিভেশন এমআই ব্যথার পাশে অ্যানজাইনা লিখে রাখছে। No, not in cardiology text, not in medicine text. You can search out this, and if someone find me, please let me know. ঠিক আছে, is it clear? আমর, জি স্যার। স্যার এটা নিয়ে কারো কোনো কি দ্বিমত আছে? আমার সাথে কেউ দ্বিমত করতে পারে, অথবা যদি কেউ আমার চেয়ে এটা ক্লিয়ার হতে পারে, সে someone should let me know. আলামিন, স্টেবল অ্যাঞ্জাইনাটা যখন আরো বেশি ফোকাস করে যায়, যখন সিস্টেমিক বেশি চেঞ্জটা আরো বেশি হয়, তখন আপনি অবশ্যই বুঝে তখন বেশি এনআইটা। হ্যাঁ আদিল, আমি আসতেছি একটু পরে যে আনস্টেবল অ্যানজাইনা এমআই অ্যাকিউট করোনারি সিনড্রোম। আমি একটু জাস্ট তাহলে লেট মি প্রসিড এ বিট ফরওয়ার্ড, আমরা প্রসিড করি। হ্যাঁ একটু আলামিন, একটু আগের স্লাইডে একটু একটা জিনিস আমি অ্যাকুট করোনারি সিনড্রোম বলতে আমরা কোনটা বুঝতেছি? একটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, এসটিএমআই আর নন এসটিএমআই, তিনটা। এটা হচ্ছে, এটা অ্যাকিউট করোনারি সিনড্রোমটা আমি না বলেই প্রসিড করা শুরু করছি। অ্যাকিউট করোনারি সিনড্রোম হচ্ছে একটা অ্যাকিউট ঘটনা,
মেডিকেল ইমার্জেন্সি। হ্যাঁ, একটা অ্যাকিউট ঘটনা, এটা ইটস এ ডেফিনেশন অন দ্য বেসিস অফ পার্টিকুলারলি সিমটম। ঠিক আছে, সিমটমটা ডিটোরিয়েট করে গেছে, সেই কন্ডিশনটাকে আমরা অ্যাকিউট করোনারি সিমটম বলতেছি। এর মধ্যে তিনটা জিনিস পড়ে, একটা আনস্টেবল অ্যাঞ্জাইনা, একটা নন স্টিলিউশন এমআই, একটা স্টিলিউশন এমআই। স্টেবল অ্যাঞ্জাইনা অ্যাকিউট করোনারি সিমটমের মধ্যে পড়ে না আদিল, ঠিক আছে? ওটা স্টেবল অ্যাঞ্জাইনা অ্যাকিউট করোনারি না সিমটমের মধ্যে পড়ে না, ঠিক আছে? সো অ্যাকিউট করোনারি সিমটম টার্মটা একটু পরে আমরা আরেকটু ক্লিয়ার করতেছি, জাস্ট একটু ওয়েট আদিল। একটা জিনিস আমি একটু জাস্ট আমার জন্য জানতে চাই, ওদের জন্য না। স্টেবল অ্যাঞ্জেনা তুমি বলছিলা যে যেহেতু হিস্ট্রি শুনে ইসিজি চেঞ্জ যদি না থাকে তাহলে স্টেবল অ্যাঞ্জেনা বলতে পারি আমি। ইসিজি চেঞ্জ থাকুক না থাকুক না থাকুক, ডিসচার্জ করার জন্য জরুরি না। হ্যাঁ, কিন্তু ধরো আমি যদি স্টেবল অ্যাঞ্জেনা সাসপেক্ট করার পরেও যদি আমি ইটিটি করি, ইটিটি যদি নেগেটিভ থাকে তারপর স্টেবল অ্যাঞ্জেনা বলবো বা হতে পারে। ইফ ইট ইজ কোয়াইট ক্লাসিক্যাল, হ্যাঁ, হতে পারে দাদা, এক সিন্ড্রোমের ক্ষেত্রে তো আমরা যদি করি তখনও তো কোনো ফাইন্ডিংস থাকে। হ্যাঁ, বাট সেটা আনকমন জিনিস। তার মাইক্রোডিয়া পারকুশন একটা টেস্ট আছে স্যার। আদিল, এটা হচ্ছে একটু ডেলিকেট কোশ্চেন। আমি ডেলিকেট বলবো এই জন্য যে ইটিটি ফলস নেগেটিভ অনেক বেশি হয় আসলে, অ্যারাউন্ড মহিলাদের ক্ষেত্রে 50% ক্ষেত্রে এটা ফলস নেগেটিভ হয়, আর মেলের ক্ষেত্রে 30% ক্ষেত্রে ফলস নেগেটিভ হয়। সো ইফ দ্য সিমটম ইজ ক্লাসিক্যাল, ইটিটি ইজ নট কনক্লুসিভ, the gold standard is coronary angiogram. If coronary angiogram is normal, then you can tell that this patient doesn't have macrovascular coronary artery disease. Even microvascular coronary artery disease থাকতে পারে। সো স্টেবল অ্যাঞ্জাইনা ডায়াগনোসিস করতে গেলে এনজিওগ্রামে কি থাকুক, ইসিজিতে কি থাকুক, ইটিতে কি থাকুক, ইফ দ্য হিস্ট্রি ইজ ক্লাসিক্যাল, ইউ ক্যান ডায়াগনোজ স্টেবল অ্যাঞ্জাইনা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, প্রসিড করুন। ওটা একটু উচ্চ মার্গের কথা হলো আর কি। কিন্তু কিন্তু জুনিয়ররা এখান থেকে একটা মেসেজ পাবে, সেটা হচ্ছে যে স্টেবল অ্যাঞ্জাইনা যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস জাস্ট অন দ্য বেসিস অফ সিমটম। হ্যাঁ, আমি আলামিন তোমার কথার পার্সপেক্টে একটা জিনিস জুনিয়রদের জন্য বলবো, যে মনে করে দিতে চাই আমরা ইসিজি ক্লাস করতেছি, ঠিক আছে, কিন্তু সবার আগে কিন্তু এই যে হিস্ট্রিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইসিজি একমাত্র ফ্যাক্টর না কিন্তু এই কার্ডিওভাস্কুলার ডিজিজ। আদিল, এবং এখানে খেয়াল করো যে তুমি যে কথাটা বলেছো যে থার্ড ইয়ারে আমাদের স্যারকে বলতো, মেডিসিনের স্যাররা, যে সেমাইল পেইন ডেসক্রাইব করা এগুলো। 70 থেকে 80% ডায়াগনোসিস অনলি হিস্ট্রি দিয়ে হয়ে যায়, রাইট, ঠিক আছে, আর 10 to 15% হয় ইনভেস্টিগেশন দিয়ে, তাই না? আর 5% আনডায়াগনোস থাকে বরাবরই, তাই না? এক্স্যাক্টলি। আমাকে মেডিসিনের একজন স্যার বলছিল। সো এই যে ইসকেমিক হার্ট ডিজিজ, আমাকে অনেক জায়গায় যখন ইসিজি বিভিন্ন জায়গায় আপলোড করে, পার্টিকুলারলি খুবই গুরুত্ব দেয় আসলে সিমটমের উপরে, ঠিক আছে? সিমটম থাকা না থাকা এটার উপরে আকাশ পাতাল আসলে ভেরি করে সবকিছু, ঠিক আছে? এই যে আমি বললাম যে এখানে এটা ডায়াগনোসিস করার জন্য ইসিজি লাগে না, এটা ডায়াগনোসিস করার জন্য ইসিজি লাগে না, এটা ডায়াগনোসিস করার জন্য ইসিজি নাও লাগতে পারে, শুধুমাত্র এটা ডায়াগনোসিস করার জন্য ইসিজি স্ট্যান্ডার্ড। সো অ্যাকিউট করোনারি সিনড্রোম বা এমআই ডায়াগনোসিসের তো একটা বিরাট পোর্শন ইসিজিতে আসতে হবে এমন কোনো কথা নাই। আরেকটা হচ্ছে যে 30% ক্ষেত্রে ইসিজি নর্মালও থাকতে পারে, এমআই কিন্তু 30% ইসিজি অলমোস্ট নর্মাল। সেটা আমরা বলেছি আগের ক্লাসে যে সিরিয়াল ইসিজি করতে হয়, রাইট, ঠিক আছে, যে 30% একদম নর্মাল ইসিজি চলে আসতে পারে, ঠিক আছে? কেন আসে সেটা আমরা আলোচনা করি। সো বরাবরের মতো আমি আবারও একটু একটু আগে একটু ব্লাড সিস্টেমটা দেখাইনি, তারপরে আমরা প্যাথোফিজিওলজিতে যাব। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আগেও দেখিয়েছি আদের, যে হার্টের ব্লাড সাপ্লাই, একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি সাপ্লাই দেয় হচ্ছে যে এসএ নোড, এবি নোড, রাইট ভেন্ট্রিকল, এবং পিছন দিয়ে রাইট ভেন্ট্রিকলকে দেয়, ঠিক আছে? আমি এই যে পরের স্লাইডটা দেখি, এই যে পিছন দিয়ে সে এই যে এটা রাইট ভেন্ট্রিকলকে দিচ্ছে, এবং পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার একটা ব্রাঞ্চ, এটা এই ব্রাঞ্চ দিয়ে সে এই যে লেফট ভেন্ট্রিকুলার, এটা এই জায়গাটাকে বলে, আমি বরাবরই বলেছি যে এই জায়গাটাকে বলে ইনফেরিয়র সারফেস অফ লেফট ভেন্ট্রিকল, এই জায়গাটাকে বলে পোস্টেরিয়র সারফেস অফ দ্য লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? এই জায়গাগুলোতে সরি অন্য কালার দিতে হবে, এই জায়গাগুলো পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে? সো একটা রাইট করোনারি আর্টারি যদি কোথায় কোথায় সাপ্লাই দেয়, তাহলে আমি বলবো যে এসএ নোড, ঠিক আছে, এবি নোড, রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে, posterior surface of left ventricle and inferior surface of left ventricle, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি, তাহলে আরবিএমআই কোন করোনারি আর্টারি দিয়ে হয়? আচ্ছা,
পোস্টেরিয়র এমআই কোন করোনারি আর্টারি দিয়ে হয়? ইনফিরিয়র এমআই কোন আর্টারি দিয়ে হয়? রাইট করোনারি মোস্ট অফ দা ক্ষেত্রে, হ্যাঁ, এটা অ্যারাউন্ড 80% ক্ষেত্রে কারেক্ট। আমরা আসতেছি একটু এক্সেপশন নিয়ে। আচ্ছা, আমি যখন স্টুডেন্ট ছিলাম, নাইমুর রহমান তানভীর, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি ইনফিরিয়র এমআই বুঝতাম না। ইনফিরিয়র এমআই কি রাইট ভেন্ট্রিকলে না লেফট ভেন্ট্রিকলে? ঠিক আছে, ইনফিরিয়র এমআই কোথায় কোথায় ঘটে, লেফট ভেন্ট্রিকলে না রাইট ভেন্ট্রিকলে? স্যার লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল। কেউ কি আসো যে রাইট ভেন্ট্রিকলে ইনফিরিয়র এমআই হয় এরকম এই পক্ষে আসো কেউ? ওকে, সো আই থিংক দ্য কনসেপশন ইজ ক্লিয়ার। ওকে, তাহলে আবার একটু দেখাই। পোস্টেরিয়র এমআই হয় এই ব্রাঞ্চটার নাম কি আদিল? পোস্টেরো ল্যাটারাল ব্রাঞ্চ। আর এইটার নাম হচ্ছে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি অর পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। ঠিক আছে, অর পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। আচ্ছা, যদি একটু আমি আগেও বলেছিলাম, এখনো একটু বলি, ঠিক আছে? নাইমুর রহমান তানভীরের ভিডিওটা আমি স্টপ করে দিই। হ্যাঁ, ওকে, আমি আগেও বলেছিলাম যে এই ছবিটা আমরা আবার একটু ফেরত আসি। এই ছবিটা একটু ছোট হয়ে গেছে, আচ্ছা বড় করা হয়নি। যদি এই জায়গায় একটা লেশন হয়, ঠিক আছে, আমি একজনকে র্যান্ডম করে জিজ্ঞেস করি, নাদিরা জাহান লিয়া, আপনি একটু আনমিউট করবেন? আমি আনমিউট করে দিই। নাদিরা জাহান লিয়া। জি স্যার। ওকে, সো এখানে যদি একটা আর্টারি অক্লুশন হয়, আপনি বলেন তো কোথায় কোথায় কি কি এমআই হবে? আপনি বলবেন, আমি লিখবো। অর্থাৎ একদম প্রক্সিমাল আরসিএ তে। মেইন ট্রাঙ্কে চলে যাচ্ছে আরসিএ। প্রক্সিমাল আরসিএ, রাইট ভেন্ট্রিকুলার এমআই না? জি স্যার, রাইট ভেন্ট্রিকুলার এমআই, তারপরে হচ্ছে তারপরে posterior surface of left ventricle, inferior surface of left ventricle. ভেরি গুড, ভেরি গুড। সো এই সবগুলো এমআই তার একসাথে। আর কি কিছু থাকতে পারে? একটু যদি কন্ডাকটিভ সিস্টেমের কথা চিন্তা করি আমরা। হেভি ব্লক স্যার। এসএ ব্লক। এবি ব্লক থাকতে পারে। এসএ ব্লক মানে কি? সাইনাস ব্লাডি থাকতে পারে, তাই না? এসএ ব্লক, এবি ব্লক, ভেরি গুড, ভেরি গুড। সো সো একটু পরে যদি আমি একটু পরে আমরা যখন ইনফিরিয়র এমআই দেখবো, আমি যদি জিজ্ঞেস করি যে কোন করোনারি আর্টারি দিয়ে হয়েছে, আপনারা বলতে পারবেন যে রাইট করোনারি আর্টারি না লেফট করোনারি আর্টারি? ইয়েস স্যার। রাইট করোনারি। এটা জানলে কি লাভ যে আমি জানলাম রাইট করোনারি আর্টারি, তাতে কি, হোয়াট ডাজ ইট মেক সেন্স, হাউ ইট মেক সেন্স? স্যার রাইট করোনারি ইনফিরিয়র সার্ভিস সাপ্লাই। হ্যাঁ, তো এই যে আমি জানলাম যে ম্যানেজমেন্ট পারপাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরবি ইন্টারফেরেন্সটা ফ্লুইড হতে হবে। আবার এসএ ব্লক থাকলে, এবি ব্লক থাকলে বিটা ব্লকারের ক্ষেত্রে কনশাসনেস, তারপর স্ট্যাটিকটা স্যার আমরা থিঙ্ক করার ক্ষেত্রে ধারণা নিতে পারি। ম্যানেজমেন্ট পারপাস ইম্পর্টেন্ট। অফকোর্স ম্যানেজমেন্ট আকাশ পাতাল পার্থক্য। একজন পেশেন্টের, আমি 2 দিন আগে একটা ইসিজি আপলোড দিয়েছি, আপনারা দেখেছেন। আমি বলেছিলাম যে একটা টেলিভিশন ছিল, ইনফিরিয়র লিডে পোস্টেরিয়র এমআই ছিল, সাথে আমি বলেছি ব্লাডি আছে। যদি রেট কম থাকে, বিটা ব্লকার ইজ অ্যান এসেনশিয়াল ড্রাগস, কিন্তু রেট কম থাকলে কি আমরা দিব? হ্যালো, নো স্যার, নো স্যার। ওকে, এই যে এই ছবিটা, হ্যাঁ, ছবিটা একটু আসে। আমরা খুব কমনলি পাই ইনফিরিয়র এমআই, ইনফিরিয়র এমআই প্রচুর পাই, তাই না? জি স্যার। ইনফিরিয়র এমআই পাই। ঠিক আছে, ডক্টর আনোয়ার সাইদ, আমার কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। ইনফিরিয়র এমআই, আপনি ইনফিরিয়র এমআই থাকলে কি কি খুঁজবেন বলেন তো? আর কি খুঁজবেন ওই ইনফ্রারেড থাকলে ফার্স্ট আমাকে দেখতে হবে যে এটা কোনো পোস্টার এক্সটেনশন আছে কিনা অথবা Very আরবি good. ইনফারশন আছে কিনা। ভেরি গুড। ওদিকে ওয়াই? যেতে হবে। বিকজ দ্য আর্টারিয়াল সাপ্লাই ইজ কন্টিজিয়াস। কন্টিজিয়াস। ওকে, সাপোজ ইনফিরিয়র সাথে পোস্টেরিয়র পেলেন আপনি, হাউ ইট উইল ডিফার ইন ম্যানেজমেন্ট? যদি ইনফ্রার সাথে পোস্টার এক্সটেনশন হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে অ্যাট সেম টাইম আমি দেখবো যে কোনো ব্লক আছে কিনা সাথে। একটা ইনফিরিয়র এমআই একজনের, আরেকজনের ইনফিরিয়র প্লাস পোস্টেরিয়র এমআই, হাউ ইট উইল ডিফার ইন ইউর ম্যানেজমেন্ট? তাহলে তাহলে বোঝা যাচ্ছে যে এক্সটেন্সিভ এরিয়াতে ইনভলভমেন্ট হয়েছে আর কি। ইয়েস, দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট থিং। আমি আগের ক্লাসে বলেছিলাম, মনে আছে কিনা, ইনফিরিয়র এমআই খুব ছোট একটা জায়গা, এটা ইট ইউজুয়ালি নট সাফিসিয়েন্ট টু প্রডিউস লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর, নট সাফিসিয়েন্ট, বাট ইফ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ পোস্টেরিয়র এমআই, then it is sufficient to produce left ventricular failure because it involves a complete wall
from here to here. In that case you will find the feature of LVF. সাপোজ কারো ইনফিউরিয়র এমআই নিয়ে আসছে, হ্যাঁ, কিন্তু পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, অর্থোপনিয়া হচ্ছে। অর্থোপনিয়া ইজ এ পার্টিকুলারলি স্পেসিফিক ফর হার্ট ফেলিউর, আমি বলেছি। তখন আমাকে খুঁজতে হবে যে এর আসলে পোস্টেরিয়র এমআই আছে। এবং আমরা লিডের ক্লাসে মনে আছে কিনা আমি বলেছি যে দেয়ার ইজ নো পার্টিকুলারলি এই যে পোস্টেরিয়র সার্ফেসকে দেখার মতো, পোস্টেরিয়র সার্ফেসটা বেজ অফ দ্য হার্টে থাকে, এটাকে কোনো লিডই ভালো দেখে না। B1 B2 দিয়ে আমরা এটা রেপ্লিকেট করি, কিন্তু এক্স্যাক্টলি এটা দেখার জন্য কোনো লিড নাই। যেমন ইনফিরিয়র জন্য 2-3 AVF আছে, ঠিক আছে, অ্যান্টেরিয়র জন্য B3 B4 আছে, বা B1 থেকে B6 আছে, ঠিক আছে, ল্যাটারালের জন্য 1 AVL B5 B6 আছে, কিন্তু পোস্টেরিয়রের জন্য পার্টিকুলারলি আছে, সেটা হচ্ছে V7 V8, যেটা আমরা সাধারণত প্র্যাকটিস করে না, আমরা B1 B2 দেখে বুঝি। সো এই পোস্টেরিয়র এমআই ক্যান বি হিডেন, পোস্টেরিয়র এমআই হিডেন থাকতে পারে, পোস্টেরিয়র এমআই আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো যদি আমার নলেজ না থাকে, ইফ আই ডোন্ট হ্যাভ দ্য, মানে আমার যদি সার্চ না থাকে, আমি কিন্তু এটা খুঁজে বের করতে পারবো না যে পোস্টেরিয়র এমআই আছে, ঠিক আছে। এবং এদের সাথে ইনভেরিয়েবলি একটা রিদমিয়া থাকে, পার্টিকুলারলি কোন রিদমিয়া থাকে, ব্রাডিয়া রিদমিয়া, না? সেই ব্রাডিয়া রিদমিয়া যদি আমরা খুঁজে বের করতে না পারি, তাহলে আর কি করব? আমরা দেখা যাচ্ছে যে আমরা বিটা ব্লকার দিয়ে ফেলবো, রেট অনেক কমে যাবে, টেম্পোরারি পেসমেকার করতে পারবো না, ঠিক আছে। আমরা আমাদের পেশেন্টগুলো কিন্তু অ্যাসিস্টলে মারা যাবে। এবং রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন হয়ে যদি পেশেন্ট, রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন হলে 1 নম্বর কমপ্লিকেশন কি দেখি একজন স্টুডেন্ট বলুন তো, জুনিয়র একজন স্টুডেন্ট, আমি একটু র্যান্ডমলি জিজ্ঞেস করি। চয়ন বিশ্বাস, হ্যাঁ, চয়ন বিশ্বাস, চয়ন, রাইট ভেন্ট্রিকুলার এমআই এর সমস্যাটা কি, প্রবলেম হয় কি আরবিএমআই হলে? রাইট কর্নারটা ব্লক হয়ে যায়। রাইট কর্নারে ব্লক হওয়ার কারণে রাইট ভেন্ট্রিকুলার এমআই হয়, কিন্তু রাইট ভেন্ট্রিকুলার এমআই হলে আমার সমস্যাটা কি? হাইপারটেনশন হতে পারে। চয়ন একটু চিন্তা করো তো। স্যার আমার রাইট ভেন্ট্রিকুলারে স্যার ব্লাড পাম্প হচ্ছে লাংস এসে যাবে না। লাংসে যাবে না, ভেরি গুড। লাংসে না গেলে জি স্যার। কি হবে? লাংসে না গেলে কি হবে? স্যার অক্সিজেনেশন ঠিকঠাক হবে না তখন। আচ্ছা, এটা ঠিক আছে, কিন্তু রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে না গেলে লেফট এট্রিয়ামে ব্লাড কোথা থেকে আসবে? আর লেফট এট্রিয়ামে না আসলে লেফট ভেন্ট্রিকলে কোথা থেকে আসবে পারবে? স্যার কার্ডিয়াক উঠে যাবে, তখন হলো পুরো তখন হাইপোটেনশন হবে, ব্লাড সাপ্লাই চলে গেলে হাইপোটেনশন হবে। সো রাইট ভেন্ট্রিকুলার এমআই, হ্যাঁ, রাইট ভেন্ট্রিকুলার এমআই এর মেইন কারণ হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার আউটপুট কমে যায়, হ্যাঁ, রাইট ভেন্ট্রিকল ভালো পাম্প করতে পারে না, রাইট ভেন্ট্রিকুলার আউটপুট কমে যায়, রাইট ভেন্ট্রিকুলার আউটপুট কমে গেলে ইন দ্য লং টার্ম এই যে এইভাবে, হ্যাঁ, এই যে লাংসে লেফট ভেন্ট্রিকুল আসতে পারে না, লেফট ভেন্ট্রিকুল থেকে পড়ে হাইপোটেনশন ডেভেলপ করে। এবং এই যে পাম্প করতে পারে না, এর মেইন কাজ হচ্ছে আমাকে ফ্লুইড দিয়ে অথবা আয়নোট্রপ দিয়ে কন্ট্রাক্টিলিটি বাড়ানো, বাড়িয়ে আউটপুট করা। সেই জায়গাটা যদি আমি ফ্লুইড না দেই, এবং সেখানে যদি আমি রাইট ভেন্ট্রিকুলার এমআই হলে যদি আমি ফ্লুইড না দেই, তাহলে কিন্তু আমি পেশেন্টকে সেভ করতে পারবো না, পেশেন্ট মে এক্সপায়ার। আমি উল্টা যে ড্রাগগুলো হাইপোটেনশন করে, যেমন নাইট্রেট, হ্যাঁ, যেমন নাইট্রেট, তারপরে মরফিন এবং এসি ইনহিবিটর, বিটা ব্লকার, যেগুলো আমরা ইউজ করি সচরাচর এমআইতে, এবং সেগুলো যদি আমি ইউজ করি, আই উইল কিল দ্য পেশেন্ট, ঠিক আছে। সো আমাকে কিন্তু আরবিএমআই এর কথা জানতেই হবে, ঠিক আছে, আমাকে আরবিএমআই এর কথা জানতেই হবে, আদারওয়াইজ আই উইল লুজ মাই পেশেন্ট। ওকে, একটা সেকেন্ড। জি স্যার। সো আদিল, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। তো আমরা কি প্রসিড করব? আচ্ছা, এবার একটু লেফট সিস্টেম দিকে আসি। লেফটের দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে এটাকে বলে লেফট মেইন আর্টারি, ঠিক আছে, এটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এটা হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি, ঠিক আছে। লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি সেপ্টামকে সাপ্লাই দেয়, হ্যাঁ, সেপ্টামকে সাপ্লাই দেয় থ্রু পারফোরেটিং ব্রাঞ্চ, ঠিক আছে। anterior wall of the left ventricle কে সাপ্লাই দেয় পার্টিকুলারলি, হ্যাঁ, আর লেফট সার্কামফ্লেক্স যেটা, এটার সামনে দিয়ে ল্যাটারাল ওয়াল অফ দ্য লেফট ভেন্ট্রিকল কে সাপ্লাই দেয়, ঠিক আছে, এই যে এইদিকে, ঠিক আছে। সো যদি অ্যান্টেরিয়র এমআই হয়, আদিল, হ্যাঁ বলো। আমি একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করি, রিপা, হ্যাঁ,
রিপা আমার কথা শোনা আছে? হ্যালো রিপা, আনমিউট করে কথা বলো যদি থাকে। হ্যাঁ, অ্যান্টেরিয়র এমআই হলে কোন আটারিতে অপারেশন হবে? এলএডি স্যার। লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, তাই না? এই যে এখানে হলে এই জায়গাটা ইনভলভ হবে, ঠিক আছে। আর যদি লেফট সার্কামফ্লেক্স ইনভলভ করে তাহলে কোন এমআইটা হবে? ল্যাটারাল এমআই। ল্যাটারাল স্যার। ওকে, ল্যাটারাল এমআই। সো উইল সি ইট, আমরা ইফ উই প্রসিড উইল সি ইট। আচ্ছা, এবার একটা জিনিস আমি একটু দেখাই। এই যে দেখেন, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে সবার। আজকে যেহেতু এমআই ক্লাস, রাইট করোনারি আর্টারি এটা না, এই যে এইভাবে ঘুরে আসছে, হ্যাঁ ঠিক আছে। রাইট করোনারি আর্টারি থেকে এই দুটো ব্রাঞ্চ তৈরি হয়, ঠিক আছে, এই একটা আর এই একটা। এরকম যদি হয় তাহলে বলে রাইট ডোমিনেন্ট। অনেক সময় লেফট সার্কামফ্লেক্স, এই যে লেফট সার্কামফ্লেক্স এটা না, এটা ঘুরে এখানে আসে, ঘুরে এখান দিয়ে এই যে এটা দিয়ে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার তৈরি হয়, এটা দিয়ে এই দিকে যায়, ঠিক আছে। তখন লেফট সার্কামফ্লেক্স দিয়ে এই যে ইনফেরিয়র এমআই হতে পারে, পোস্টেরিয়র এমআই হতে পারে, ঠিক আছে। সেটা হয় সাধারণত 15 থেকে 20% ক্ষেত্রে। তখন তাকে বলি আমরা লেফট ডোমিনেন্ট বা সার্কামফ্লেক্স ডোমিনেন্ট। এটা কে বুঝতে পেরেছে, কে বুঝতে পারেনি আমার কথাটা? স্যার আরেকবার ক্লিয়ার আরেকবার বলেন। শিওর শিওর। হ্যাঁ, অদিতি রেজ হ্যান্ড করেছে, জি বলো অদিতি। এটা যদি আবার একটু বলতেন। হ্যাঁ শিওর। রাইট করোনারি আর্টারি থেকে ইউজুয়ালি এই যে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এই ব্রাঞ্চটা, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি জি এবং স্যার। পোস্টেরিয়র ল্যাটারাল ব্রাঞ্চ, এটা তৈরি হয় 80 থেকে 85% ক্ষেত্রে, ঠিক আছে। 15 থেকে 20% ক্ষেত্রে এটা রাইট করোনারি আর্টারি থেকে তৈরি হয় না, এটা এই যে লেফট সার্কামফ্লেক্সটা এখানে এসে সেটা থেকে এই যে এটা পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি তৈরি হয় এবং এই যে পোস্টেরিয়র ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হয়। 15 থেকে 20% ক্ষেত্রে এরকম হয়, লেফট দিক থেকে ঘুরে আসে। এটা বোঝা যায়নি মনে হয় না? এই যে এই যে ডান দিক দিয়ে ঘুরে না, আগে এই দিক দিয়ে ঘুরে হয়, তখন এটাকে বলে লেফট ডোমিনেন্ট। কি বলে এটাকে? এবার কে বুঝতে পারেনি? এখন কে বুঝতে পারেনি? এই আটারিগুলো, এই দুটো আটারি, এই যে দুটো পোস্টেরিয়র ল্যাটারাল ব্রাঞ্চ এবং পোস্টেরিয়র ডিসেন্ডিং আটারি, এই যে রাইট সাইড থেকে না তৈরি হয়ে লেফট সাইড থেকে তৈরি হলে এটাকে বলে লেফট করোনারি, এটা লেফট ডোমিনেন্ট। এবং সেক্ষেত্রে লেফট সার্কামফ্লেক্স আটারি দিয়ে ইনফেরিয়র এমআই পোস্টেরিয়র এমআই হতে পারে। এটা বোঝা গেল না বোঝা যায়নি? ইজ ইট ক্লিয়ার নাও? জি স্যার। এই যদি এবার বোঝা যায় তাহলে আমি আবার পিছনে আসি। আচ্ছা, তাহলে ওটাকে আমরা বলবো কি লেফট ডোমিনেন্ট না। একটা একটা সাপোজ এটা হচ্ছে লেফট মেইন আর্টারি, লেফট মেইন করোনারি না, এটা থেকে লেফট আর্টারি ডিসেন্ডিং আসছে, এটা থেকে সার্কামফ্লেক্স গেছে, গিয়ে পিছনের দিকে আমরা দেখি, এই যে দেখো, সরি, এই যে পিছন দিয়ে এসে এইটা তৈরি করছে। তাহলে খেয়াল করে দেখো, লেফট সিস্টেম থেকে এই যে লেফট ভেন্ট্রিকল পুরো আসলে লেফট সিস্টেম থেকেই ব্লাড সাপ্লাই পায়, ঠিক আছে, ওই ধরনের ক্ষেত্রে। আচ্ছা, সেটা যদি আমাদের কাছে ক্লামজি হয়ে যায় দরকার নাই, এটুকু একটু মনে রাখি যে লেফট ভেন্ট্রিকল পার্টিকুলারলি লেফট সিস্টেম থেকে ব্লাড সাপ্লাই পায়। সো যদি এখানে একটা আর্টারি ব্লক হয় লেফট ভেন্ট্রিকল, লেফট মেইন আর্টারি, তাহলে কি হবে? লেফট মেইন করোনারি আর্টারি অপারেশন হলে কি হবে? লেফট মেইন করোনারি আর্টারি অপারেশন হলে কি হবে? এক্সটেন্সিভ এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র বা অ্যান্টেরোসেপ্টাল এমআই, পার্টলি ইনফিরিয়র এমআই এন্ড পোস্টেরিয়র এমআই। আচ্ছা, যাদের লেফট মেইন করোনারি আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় 50% die before arriving at hospital. 50% die before arriving in the hospital because it's a left ventricle. We are completely dependent upon this left ventricle. যদি complete occlusion হয়, this is not compatible with life, but most of the time the occlusion is not complete. So these patients may reach in the hospital, and how will you diagnose this left coronary artery occlusion? We will see later on. We will see through simple ECG, this person has a left main coronary artery occlusion. He needs immediate attention, either by medical attention or surgery, to save his life. And there are a lot of patients I have seen dying in front of me. Those who are left main disease, we were just watching that person's dying. তাহলে লেফট মেইন করোনারি আর্টারি
যে সিরিয়াস এটা বোঝা গেল। লেফট মেইন করোনারি আর্টারি অক্লুশনটা তাহলে আমাদের চিনতে হবে নাকি, চিনতে হবে না? জি। So far what we could learn right at this moment, রাইট করোনারি আর্টারি অক্লুশন হলে কি কি এমআই হয়? লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি হলে দুটো এমআই হয়, হ্যাঁ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র এমআই, একটা হচ্ছে সেপ্টাল এমআই। কারণ সেপ্টামে সাপ্লাই দেয় কে? লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। লেফট সার্কামফ্লেক্স দিলে কি হয়? ল্যাটারাল এমআই ল্যাটারাল or anterolateral. And what is anterior, what is septum, what is lateral? This is not clear through this view because you only see anterior aspects through this way. So let's see how we can recognize which one is anterior, which one is septal, which one is lateral. কোনটা septum কোনটা lateral সেটা আমরা দেখতেছি। ওকে, ঠিক আছে? তাহলে কিভাবে আসো, এই যে এই ছবিটা, আদের ছবিটা কি ছোট হয়ে গেল নাকি? হ্যাঁ ছোট হয়ে গেছে ছবিগুলো। সরি, ছবিগুলো আমি পরে অ্যাড করা। আচ্ছা, একটু পরে একটা, আচ্ছা তাহলে যদি আমরা গোল করে কাটি তাহলে এরকম একটা ছবি পাই, হ্যাঁ। লেফট ভেন্ট্রিকলকে আমরা আলুর মতো গোল করে কেটে দিলাম, মানে ক্রস সেকশন করে দিলাম। সাপোজ দিস ইজ এ পটেটো, ইউ জাস্ট কাট থ্রু দিস ওয়ে, ইউ উইল ফাইন্ড দিস ওয়ে। সাপোজ দিস ইজ এ হার্ট, ইউ কাট থ্রু দিস ওয়ে, ইউ উইল ফাইন্ড দিস পিকচার। আর যদি হার্টটাকে এইভাবে কাটি লম্বালম্বি তাহলে আমরা এরকম পাবো। ঠিক আছে আদিল? ওকে, মামুন ঠিক আছে? একটা একটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন আর একটা কোরোনাল সেকশন। একটা লঞ্জিটিউডিনাল সেকশন, হ্যাঁ, ওকে সহজ করে বলার জন্য। তাহলে আমরা দেখি যে এটা হচ্ছে সেপ্টাম, এটা হচ্ছে অ্যাপেক্স, এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল। ঠিক আছে, আচ্ছা। আর শর্ট এক্সিসটা পরে একটা ভালো ছবি আছে, আমি সেটা একটু দেখাচ্ছি। এই যে এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা নিশ্চয়ই এতদিনে মুখস্থ হয়ে গেছে সবার। ঠিক আছে, ওকে। সো এটাকে আমরা একটু ভাগ করে দেখাই, হ্যাঁ। এইটুকু হচ্ছে সেপ্টাম, সেপ্টাম। আচ্ছা জুনিয়র স্টুডেন্টরা আমাকে একটু বলুন তো যে আপনারা কি বুঝতে পারতেছেন নাকি একটু কমপ্লেক্স হচ্ছে? জি স্যার। কমপ্লেক্স হচ্ছে বা difficult বা am I jumping from switching from one topic to another? না স্যার, অনেক ইজি হচ্ছে স্যার। ওকে, না বুঝে যাতে যে সুইচ না করি আমরা, হ্যাঁ। আমার মনে হয় আদিল আমি এমআই একটা ক্লাসে শেষ করতে পারবো না, সো আই গো স্লো, ইফ নেসেসারি আই উইল টেক অ্যানাদার ক্লাস। ওকে, so this is septum, রাইট this is anterior, okay, this is lateral, this is posterior, this is inferior, inferior, posterior। ওই যে আমরা এখন তাহলে আমরা ইনফেরিয়র তো দেখে আসছি একটু আগে, না, যে কোন জায়গাটা ইনফেরিয়র। তো আমরা যদি গোল করে কাটি তাহলে ইনফেরিয়রটা এইভাবে দেখা যায়, এই জায়গায়, হ্যাঁ। ইনফেরিয়র পাশে পোস্টেরিয়র, তার পাশে ল্যাটারাল। ঠিক আছে, একটু মনে রাখতে হবে, এটা মনে রাখার একটা টেকনিক আছে, আমি বলবো। এটা হচ্ছে অ্যান্টেরিয়র আর এটা হচ্ছে সেপ্টাম। সেপ্টাম আবার দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে অ্যান্টেরোসেপ্টাম, একটা হচ্ছে ইনফেরোসেপ্টাম। যারা নন কার্ডিওলজির ব্যাকগ্রাউন্ডে তারা এটা যদি মুখস্থ নাও রাখতে পারে অসুবিধা নাই, বাট তারা যে সারাদিন যে টার্মগুলো ইউজ করে যে সেপ্টাল এমআই বা অ্যান্টেরোসেপ্টাল এমআই, তার মানে তার হার্টের আসলে এই জায়গাটুকু ড্যামেজ, বা তারা যে ইউজ করে অ্যান্টেরিয়র এমআই আসলে এই জায়গাটুকু ড্যামেজ, তারা যে ইউজ করে ইনফেরিয়র এমআই আসলে এই জায়গাটুকু ড্যামেজ, তারা যে ইউজ করে পোস্টেরিয়র এমআই এইটুকু ল্যাটারাল। তো এবার আমরা আরো একটু মাইনর করে দেখি, আমরা এই লেফট ভেন্ট্রিকলটাকে এইভাবে ভাগ করে ফেলব। ঠিক আছে, এই দাগের উপরের জায়গাটা পুরোটুকু সাপ্লাই দেয় লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এটুকু সাপ্লাই দেয় রাইট করোনারি আর্টারি, এটুকু সাপ্লাই দেয় লেফট করোনারি আর্টারি। ক্যান ইউ, আপনারা কি আপনাদের মনের মধ্যে রিফ্লেকশনটা কাজ করতেছে যে এই শর্ট এক্সিসটা আসলে কিভাবে আসলো? ক্যান ইউ ইন্টিগ্রেট উইথ ইউর ইমাজিনেশন যে কিভাবে এই বিষয়টা এরকম দেখাচ্ছে? যদি এখন নাও পারেন, মানে এখন যদি পুরো জিনিসটা পারসিভ করতে নাও পারেন, আস্তে আস্তে চিন্তা করবেন, দেন ইট উইল বি পারসিভেবল আই থিঙ্ক। ওকে, এবং ভিডিওটা থাকবে, আপনারা ভিডিওটার সাথে এটা ম্যাচ করবেন, আবার দেখবেন প্রয়োজনে, হ্যাঁ, ঠিক আছে। সো যদি আদিল খেয়াল করি, যদি আমি এইভাবে দাগ দিই তাহলে এই এই এমআই গুলো সব মানে এলইডি দিয়ে হচ্ছে, না, এই সেপ্টাল এমআই, অ্যান্টেরিয়র এমআই, ঠিক আছে। আর ইনফেরিয়র এমআই হচ্ছে রাইট করোনারি আর্টারি দিয়ে মোস্ট অফ দ্য ক্ষেত্রে, ইনফেরিয়র পোস্টেরিয়র। আর ল্যাটারাল এমআইটা হচ্ছে সাধারণত লেফট সার্কামফ্লেক্স দিয়ে। ঠিক আছে, একটু পরে আমি এক্সারসাইজ করব
আমি জিজ্ঞেস করবো যে কোন কর্নিয়াটা এটা ইনভলভ, দেন আমরা একটু ব্রেন স্টর্মিং করবো। ওকে, ঠিক আছে। স্যার স্যার এটা কোশ্চেন ছিল স্যার। Sure, স্যার এটা কোশ্চেন স্যার, এই যে এই কাট সেকশনটা দেখি স্যার, এই স্যার প্রিভিয়াস হ্যাঁ, স্যার এই কাট সেকশনটা দেখি স্যার কোনোভাবে স্যার বলা যায় কিনা যে এইদিকে অ্যান্টোরিয়ার পোস্টেরিয়র স্যার, মানে সবার জন্য স্যারকে হঠাৎ করে দেখে স্যার সেটা কঠিন হয়ে যাবে স্যার, মানে এই যে কোনো মাস- সামনের দিকে অ্যান্টেরিয়র, নিচের দিকে ইনফেরিয়র পোস্টেরিয়র, সোজা কথা। ঠিক আছে স্যার, কিন্তু কোন কোন স্যার সিপ্লা সিম্পল সিপ্লা সেপ্লা সেপ্টাম, এই যে সিপ্লা সেপ্টাম, ইনফেরিয়র পোস্টেরিয়র ল্যাটারাল অ্যান্টেরিয়র, সিপ্লা। থ্যাংক ইউ। সিপ্লা মনে রাখি আমরা, এস স্যার হার্ট আই নিচ থেকে দেখতেছি এই যে সেপ্টাম, ইনফেরিয়র পোস্টেরিয়র ল্যাটারাল অ্যান্টেরিয়র, লেটার অ্যান্টিরিয়র স্যার। হ্যাঁ, সিপ্লা। হ্যাঁ, সিপ্লা স্যার। ওকে। স্যার সেপ্টালের মধ্যে একটু স্যার অ্যান্ট্রোসেপ্টাল এরিয়াটা একটু যদি আরেকটু সেপ্টামের দেন। মধ্যে এটা আরবিট্রারি, এই যে এইটুকু হচ্ছে অ্যান্টেরোসেপ্টাম, এইটুকু হচ্ছে ইনফেরোসেপ্টাম। একটু কার্ডিওলজিস্টদের জন্য আরো মাইনরলি জানতে হয়, ইনফেরোসেপ্টামটাকে পার্টিকুলারলি রাইট করোনারি আর্টারি সাপ্লাই দেয়, আর অ্যান্টেরোসেপ্টামটাকে পার্টিকুলারলি লেফট অ্যান্টেরোডিসিনি আর্টারি দেয়। ঠিক আছে, পোস্টেরিয়র সাপ্লাই পার্টিকুলারলি রাইট করোনারি দেয় 85% ক্ষেত্রে, বাট 15% ক্ষেত্রে লেফট দেয়। সেপ্টাম সরি ইনফেরোসেপ্টাম, ইনফেরিয়র পোস্টেরিয়র ল্যাটারাল, এই পুরোটা একটা ডোমিনেন্ট রাইট করোনারি আর্টারি দিয়ে হতে পারে। ঠিক আছে, এটা অত মাইনরলি কার্ডিওলজিস্টরা জানার দরকার নাই। ঠিক আছে, দরকার আছে কি আদিল? দরকার নাই আসলে। আমি শুধু আমার করেছিল। হ্যাঁ, আমি কি মাঝখানে একটা কোশ্চেন করতে পারবো, মানে নাকি লাস্টে কোশ্চেন? না শিওর, কোশ্চেন করতে। কোশ্চেনটা হলো যে মানে আমরা বলি ইনফিরিয়র এমআই হয়ে এক্সটেনশন হিসেবে আমরা পোস্টেরিয়র এমআই গুলো পাই, মানে ইনফিরিয়র এমআই না হয়ে শুধু কি পোস্টেরিয়র এমআই ইন্ডিভিজুয়ালি হয় কিনা, বা কতটুকু কমন জিনিসটা? এক্স্যাক্টলি, অনেক হয়। মানে শুধু পোস্টেরিয়র, এই যে দেখাই, আমি আগের ক্লাসে দেখাইছিলাম, মানে রিপিটেশন আমরা করতে চাই নাই, আদিল মনে আছে কিনা। আমি বলেছি যে যদি ডক্টর যদি এইখানে অক্লুশন হয়, একটু ক্লিয়ার করে দেই পুরো ড্রয়িংসটা। হ্যাঁ, জাস্ট দেখাই আপনাকে। যদি এইখানে অক্লুশন হয় ডক্টর, হ্যাঁ এই জায়গাটায়, বুঝা যাচ্ছে আমি যে আঁকতেছি, বুঝা যাচ্ছে? ইয়েস। যদি এইখানে একটা অক্লুশন হয়, তাহলে এই যে এটাও যাবে, এটাও যাবে, তাহলে এটা দিয়ে হবে ইনফেরিয়র এমআই, এটা দিয়ে হবে পোস্টেরিয়র এমআই। হ্যাঁ, ঠিক আছে। যদি এরকম হয় যে আর্টারিটা এই জায়গায় অক্লুশন হলো, ঠিক আছে, সরি, যদি আর্টারিটা এই জায়গায় অক্লুশন হয় ডক্টর, এই জায়গায়, তাহলে কি এমআই হবে? তাহলে শুধু পোস্টেরিয়র। শুধু পোস্টেরিয়র। দিস ইজ নট আনকমন, দিস ইজ নট আনকমন। শুধু পোস্টেরিয়র এমআই অনেক সময় ডায়াগনোসিস থাকে না, মানে বুঝতে পারি না আমরা, এই জন্য বলি নর্মাল ইসিজি বাড়িতে চলে যায়, কিন্তু আরিথমিয়া হয়ে কিন্তু এক্সপায়ার করতে পারে। সো অলওয়েজ হিস্ট্রি ইজ দ্য মেইন থিংস টু ডায়াগনোজ অ্যাকিউট করোনারি সিনড্রোম, অলওয়েজ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই ছবিটা আগেও দেখিয়েছি, এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসি দুটো টার্ম, একটা হচ্ছে এসটিএমআই, একটা হচ্ছে নন এসটিএমআই। এই দুইটা এমআই, হ্যাঁ, এমআই টাইপ দুইটা। ঠিক আছে, অ্যানজাইনার টাইপ দুইটা, একটা আনস্টেবল অ্যানজাইনা, একটা স্টেবল অ্যানজাইনা। ঠিক আছে, আমরা এবার একটু এমআই নিয়ে কথা বলি। ঠিক আছে, আচ্ছা, দিস ইজ একটা আর্টারি। খেয়াল করেন এই ছবিটা একটু দেখেন, হার্ট আসলে ব্লাড সাপ্লাইটা কিভাবে পায়। এটা হচ্ছে একটা লেফট হ্যান্ড, এই যে এই একটা আর্টারি, এপিকার্ডিয়াল করোনারি আর্টারি বলি। হ্যাঁ, এই যে এই পারফোরেটিং আর্টারিগুলো এভাবে পেনিট্রেট করে মাসলের মধ্যে। ঠিক আছে, এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম ব্লাড সাপ্লাইটা কিরকম, এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম, এই যে এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম। এটার একটা কারণ আছে আসলে। মামুন বলতে পারবেন যে আমি কেন এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম বোঝাচ্ছি? না স্যার, কে বলতে পারবে? আমি আগের ক্লাসে বলছিলাম। রিপোলারাইজেশন এন্ড এপিকার্ডিয়াম থেকে এন্ডোকার্ডিয়াম, এই জন্য এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম হার্টের ব্লাড সাপ্লাই, এটা বুঝাইছি। এটা কেন, এটা জেনে লাভ কি? এটা ইপিকার্ডিয়াল আর সাবএন্ডোকার্ডিয়াল। ইজিলি ব্লকটা কোথায় বেশি হয়, কোথায় ভালনারেবল থাকে, এটা বোঝা যায় স্যার। এই যে স্যার ভিতরের দিকে এন্ডোকার্ডিয়াম স্যার বেশি ভালনারেবল, আর ইপিকার্ডিয়াম স্যার কম ভালনারেবল, এটা হতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ, ধরো এই যে এইভাবে আর্টারিটা ঢুকে,
ঠিক আছে, এইভাবে ঢুকে। তাহলে এই জায়গায় যদি আর্টারিটা অক্লুশন হয়ে যায় সাপোজ, তাহলে সবচেয়ে দূরে যে এই যে এন্ডোকার্ডিয়াম এখানে, হ্যাঁ, এন্ডোকার্ডিয়াম সাব এন্ডোকার্ডিয়ামটা সবার আগে এফেক্টেড হয়। এন্ডোকার্ডিয়াম আসলে ব্লাড সাপ্লাই পায় ক্যাভিটি থেকে, এজন্য এন্ডোকার্ডিয়াম আমরা বলি না, সাব এন্ডোকার্ডিয়ামের কথা বলতেছি, সাব এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এন্ডোকার্ডিয়াম সাপ্লাই পায় কোত্থেকে? এন্ডোকার্ডিয়াম ক্যাভিটি থেকে। এক সময় নন স্টিরিউশন এমআই নাম ছিল সাব এন্ডোকার্ডিয়াল এমআই, এটা আছে এখনো বইতে আছে মনে হয়, ডেভিডসনে কোনো ডেকেটিভিতে লেখা আছে সাবেন লেখা আছে না? আচ্ছা, ওকে, লেটস সি দ্য প্যাথোলজি, লেটস সি দ্য প্যাথোলজি। হ্যাঁ, ওকে আদিল, আমি প্যাথোলজি নিয়ে একটু আলোচনা করেছিলাম না, মনে আছে? হ্যাঁ হ্যাঁ এই একটা একটা আর্টারি ন্যারো হয়ে গেল, হ্যাঁ, এটা হচ্ছে একটা স্টেবল প্লেক, স্টেবল প্লেক। এই পেশেন্ট চেম্বারে আসবে, তবে সে স্টেবল সিমটম নিয়ে আসবে, তার নাম স্টেবল অ্যাঞ্জাইনা। ঠিক আছে, এই প্লেক যখন আনস্টেবল হয়ে যাবে, তখন প্লেকের দুইটা ঘটনা ঘটবে, হয় এরোশন, এরোশন মানে কি, উপরের এন্ডোথেলিয়ামটা ডিনিউডেড হয়ে গেছে, অথবা প্লেক রাপচার মানে প্লেকটা ফেটে ভিতরের যে কোলাজেনাস টিস্যু সব বের হয়েছে। আদিল, দুইটা ঘটনা ঘটবে, হয় প্লেক এরোশন হবে, না হলে প্লেক কি হবে, রাপচার হবে। আমার কথা বোঝা যাচ্ছে? যদি প্লেক রাপচার হয়, তাহলে বড় ধরনের একটা একটা কোগুলেশন ক্যাসকেড ডেভেলপ করবে। ঠিক আছে, তখন এখানে প্রথমে হবে কি, আমরা জানি যে হেমোস্টেসিস প্রথম স্টেজ হচ্ছে, প্রথম স্টেজ কি, ভেসেল স্পাজম, ভেসেলটা স্পাজম করার ট্রাই করবে, তারপরে প্লাটিলেট প্লাক ফর্মেশন হবে, তার উপরে এসে ফিব্রিন ডিপোজিট করবে, আরবিসি ডিপোজিট করবে, ডব্লিউবিসি ডিপোজিট করবে, ডিপোজিট করে আর্টারিটাকে কমপ্লিটলি ব্লক করে ফেলবে। তো সিকোয়েন্সটা কি, রাপচার, প্লাটিলেট প্লাক ফর্মেশন, ফিব্রিন ডিপোজিশন, ঠিক আছে, আরবিসি ডিপোজিশন, একটা একটা কমপ্লিট অক্লুশন অফ দ্য আর্টারি হয়ে যাবে, কমপ্লিট অক্লুশন। কমপ্লিট অক্লুশন হয়ে গেলে এই মাসলটা, এই যে এন্টেরিয়র ওয়ালটা সাপোজ একদম কমপ্লিটলি ড্যামেজ হয়ে যাবে, একদম সাব এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়াম পর্যন্ত। এর ইসিজি ফিচার আমরা পাবো কি, এসটি এমআই। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ঘটলো, আর্টারিটা এরকম, প্লেকটা একটু এরেশন হয়েছে, ঠিক আছে, এই যে এই জায়গাটা একটু একটু এরেশন হয়েছে, এখানে এসে প্লাটিলেট প্লাক ফর্মেশন করছে। ঠিক আছে, কিন্তু আর্টারিটা পুরোপুরি বন্ধ হয়ে যায় নাই, স্টিল কিছু ফ্লো আছে, সাপোজ এখন 10% ফ্লো মেইনটেইন করতেছে। ঠিক আছে, তাহলে সবচেয়ে কম ব্লাড কে পাবে, একদম ও দূরের যে ও সাব এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এর ইসিজি চেঞ্জটা কি হবে, এসটি ডিপ্রেশন, মানে এসটি এলিভেশন হবে না, অথবা টি ইনভার্সন। ঠিক আছে, ইভেন যে কোনো কারণে নরমালও থাকতে পারে, কিন্তু আমরা বলবো যে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন, এই 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 জিনিসগুলো পাবো। তাহলে আমরা যদি বলি যে নন এসটি এলিভেশন এমআই, যে কতগুলো টার্ম আমরা টপাটপ ইউজ করে ফেলি, যে নন এসটি এমআই ইজ এ সাব এন্ডোকার্ডিয়াল এমআই, ইজ ইট ট্রু অর ফলস? হ্যাঁ, কেউ একটা ফলস বললো শুনলাম। ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। ওকে, আচ্ছা, নন এসটিএমআই তে আর্টারি ইজ নট কমপ্লিটলি অক্লুডেড, ইজ ইট ট্রু অর ফলস? ট্রু। ওকে, আমি সব ট্রুই বলতেছি। ওকে, নন এসটিএমআই ইজ particularly formed by the platelet plaque, is it true or false? True. It's particularly platelet, so এখানে রোল কি, এখানে ড্রাগ কোনটা কাজ করবে, অ্যান্টিপ্লাটিলেট। এখানে মেইন হিস্ট্রি অফ ড্রাগ ইজ অ্যান্টিপ্লাটিলেট। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা, এবার আরেকটা বলি যে নন এসটিএমআই হ্যাজ গট
blood clot that contains a lot of RBC. Is it true or false? False. False. It is non-occlusive. It is subendocardial. It is non-occlusive. It is subendocardial. Okay. Fine. So it's clear. Okay. So এখন আমরা জানলাম তাহলে ইসিজিতে একটা ইসিজি চেঞ্জ ইন এমআই যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা অলরেডি জেনে গেলাম এসটি এলিভেশন, এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যদি এরকম হয় এই সিনারিওটা আমি একটু বলি, যে এখানে একটা ইয়ে হলো ফ্লো মোটামুটি আছে, এই জায়গাটা ইস্কেমিক কিন্তু ড্যামেজ হয় নাই। ঠিক আছে, একটু ইস্কেমিয়া সাফার করতেছে বাট নট ড্যামেজ, তখন এটার নাম হবে কি? আনস্টেবল তো আনস্টেবল অ্যাঞ্জাইনা, নন এসটি এলিভেশন এমআইয়ের প্যাথোফিজিওলজি সবকিছু সেম, একদম সেম, এক্স্যাক্টলি একদম সেম, ম্যানেজমেন্টও সেম, প্ল্যানও সেম। ঠিক আছে, আনস্টেবল অ্যাঞ্জাইনাকে হালকাভাবে নেওয়া যাবে না আর কি। ওকে, ঠিক আছে, তাহলে লেটস প্রসিড। আমি এই ছবিটার জন্যই দেখালাম। এই যে আমরা এবার একটু স্লাইড দেখবো কিছুক্ষণ। আলামে একটু আগের হ্যাঁ। ছবিতে আসবেন, ক্রস সেকশন টু নাম্বার শিওর শিওর, এটা আগের ছবিটা নাম্বার হ্যাঁ, এটা। আচ্ছা, এটা তো হাড়টা যেভাবে বডিতে বসে থাকে এটা কিন্তু আমরা মাঝখান থেকে কেটে দিলাম, হ্যাঁ, কেটে দিয়ে তো আমরা উপর থেকে দেখতেছি না এটা। মানে এটা মনে করো যে আমি আমার বাম হাতে করে বসে আমার চেস্টের সামনে ধরে রাখছি। হ্যাঁ, কিন্তু উপর থেকে এটা যদি দেখি মানে অ্যান্টিরিয়র হচ্ছে নিচের পার্টটা, এটা না, অ্যান্টেরিয়র এটা, এই যে এটা সামনের দিকটা অ্যান্টিরিয়র, এটা হওয়ার কথা ছিল না। আমার একটু হঠাৎ করে ইয়ে লাগতেছে। মানে অসুবিধা নাই আদিল, মানে জিনিসটা কি স্যার উপর থেকে নিচে চিন্তা করবো নাকি স্যার আমরা হরিজন্টাল চিন্তা করবো স্যার? এটা তো মনে হয় উপর থেকে নিচে। আমি জাস্ট হাতটাকে আমি একটু বলি, উপর থেকে নিচে চিন্তা করবো। উপর থেকে না, এটা নিচ থেকে দেখা হচ্ছে। হ্যাঁ, আদিল কিন্তু এটা আমার দিকে তাকাও আদিল, এই যে আমার এখান থেকে আমি কেটে, এই যে আমার ছবিটা দেখাচ্ছে, হ্যাঁ। আমি এখান দিয়ে কাটলাম, কেটে আমি এভাবে সরাই রাখলাম। ঠিক আছে, সরাই তুমি নিচে মাথা নিচে নিয়ে তুমি দেখলা, আসলে তুমি এটা আসলে ছবিটা হরাইজন্টালি বসা, ছবিটা কিন্তু খারাপ বসা না আসলে, ইটস নট, ছবিটা এভাবে রাখা। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু অ্যান্টিরিয়র আর পোস্টেরিয়র হঠাৎ আমার কাছে কেমন যেন একটু ভালো লাগছে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বোঝার একটা উপায় আছে আর কি, যদি হ্যাঁ। যদি কনফিউশন লাগে। সিটি স্ক্যানের মতো চিন্তা করলে আমরা এটা যদি আদিলের কনফিউশন লাগে, আদিল তুমি খেয়াল করে দেখো, এই যে এটা দেখো না, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল আদিল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, হ্যাঁ এই যে এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ওই যে পোস্টার ডিসেন্ডিং আর্টারি, আর এটা হচ্ছে করোনারি সাইনাস আসলে। ঠিক আছে, এই দুইটা ঠিক আছে, আপনি পাওয়ার সাইড ওই যে পিছনে থাকে না, আমি দেখাচ্ছি যে একটু, হ্যাঁ, এরকম পোস্টার পার্টি থাকবে। হ্যাঁ হ্যাঁ, পোস্টার পার্টে থাকে। ঠিক আছে, ইয়েস, তাহলে তো এটা পোস্টেরিয়র। হ্যাঁ হ্যাঁ, এটা সিটি স্ক্যানের মতো আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, লেটস প্রসিড। এই যে থ্রম্বাস ফলোইং প্লেগ ডিসরাপশন, আমি এই জিনিসগুলো একটু আগে বললাম। আচ্ছা, এখানে আমরা যদিও এমআই ক্লাস না, কিন্তু আমরা অনেক কিছু এমআই নিয়ে আলোচনা করে ফেলতেছি। এটা জাস্ট একটু সবাইকে চেক করার জন্য। তাহলে নন এসটিএমআই হয় প্লেগ এরোশন দিয়ে, এটা হয় প্লেগ রাপচার দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, প্লাটিলেট রিচ, এটা হচ্ছে রেড ব্লাড সেল। ঠিক আছে, এটা মোর ফ্রিকোয়েন্ট ইন নন এসটিএমআই, এটা হচ্ছে মোর ফ্রিকোয়েন্ট ইন এসটিএমআই, এটুকু মনে রাখলেই হবে। আর্টারিটা কি কমপ্লিটলি বন্ধ হয়ে গেল না? থ্রোম্বাস মানে ইয়াটাও অনেক বড়, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগটাও অনেক বড়, মানে হলুদ হলুদ এগুলো হচ্ছে লিপিড, হলুদ হলুদ এগুলো হচ্ছে লিপিড। ঠিক আছে, সো একটু অ্যাকিউট করোনারি সিনড্রোমটা একটু আরেকটু ক্লিয়ার করি। অ্যাকিউট করোনারি সিনড্রোম একটা ইসিজি করলাম, এসটি এলিভেশন পেলে তো হয়েই গেল। এসটি এলিভেশন পাইনি আমরা, হ্যাঁ, নন এসটি এলিভেশন। ঠিক আছে, যদি মার্কার পজিটিভ হয় তাহলে এটা নন এসটিএমআই পার্টিকুলারলি, আর যদি মার্কার নেগেটিভ হয় এটা এসটিএমআই লাগে। ইজ ইট ক্লিয়ার? পার্টিকুলারলি ফর দ্য আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। আলামিন, তুমি একটু আগের স্লাইডে যাবো। হ্যাঁ হ্যাঁ, শিওর। আগে যে একটা কম্পারিজন দেখেন। হ্যাঁ, আমি একটু আন্ডার গ্রাজুয়েটের জন্য একটু বলে দিই, যদি তুমি ম্যানেজমেন্টে নাই, যদি রিলেটেড
হ্যাঁ। যে নন এসটিএম এ এখানে আমরা পাচ্ছি টেমপ্লেট রিচ, আর এখানে যেটা পাচ্ছি ফিব্রিন রিচ, হ্যাঁ। এসটিএম এর ফিব্রিন রিচ পাচ্ছি। এই জন্য যখন এস টেলিভিশন নিয়ে আসে আমাদের কাছে, আমরা কিন্তু তখন ফিব্রিনোলাইটিক ড্রাগ মানে স্ট্রেপ্টোকাইনেসিস, এই কারণে শুধুমাত্র এসটিএম এ স্ট্রেপ্টোকাইনেস দেওয়া হয়, বাট নন এসটিএম এ কিন্তু স্ট্রেপ্টোকাইনেস কখনো ইউজ করা হয় না। সেক্ষেত্রে Right. আমরা লোডিং ডোজ দেওয়া প্লাস পরবর্তীতে যেটা হ্যাঁ। তো এটার ব্যাখ্যাটা এটাই, এই জন্য আমি একটু সাথে অ্যাড করে দিলাম। ডক্টর সানিয়া, সানিয়া আমার সামনে আছেন আপনি, মানে আপনার নাম উঠেছে এই জন্য আমি জিজ্ঞেস। সানিয়া শুনতে পাচ্ছেন? সাফা ইয়াসমিন, জি শুনতে পাচ্ছি। সাফা ইয়াসমিন, প্লাটিলেট দেখতে কেমন? প্লাটিলেট বুঝলাম না। প্লাটিলেট দেখতে কেমন? লাল, সাদা, কালো না ইয়েলো? হাউ ডাজ প্লাটিলেট লুক লাইক? দেখছেন কখনো প্লাটিলেট কনসেন্ট্রেট? হোয়াইট কালার। White. প্লাটিলেট White. হোয়াইট, এক্স্যাক্টলি। White. সো এই যে দেখেন, আমি এখানে এই যে সাদা, এটা ওরা ড্র করেছে, কালারটা সাদা দিয়েছে, এটা হোয়াইট থ্রম্বাস, মানে এটা হচ্ছে প্লাটিলেট ব্রিজ। আর এটা লাল দিয়েছে কারণ এটা এখানে আরবিসি থাকে অনেক, ঠিক আছে, আরবিসি থাকে, ফিব্রিন থাকে, ঠিক আছে। সো এখানে মেইনলি আমরা ইউজ করবো ফিব্রিনোলাইটিক, যার নাম হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস। আর এখানে আমরা মেইনলি ইউজ করবো অ্যান্টিপ্লাটিলেট, কারণ এখানে প্লাটিলেট, বুঝতে পেরেছেন? সো হোয়াইট থ্রম্বাস, রেড থ্রম্বাস, প্যাথোফিজিওলজি, ইসিজি চেঞ্জ, এই জায়গাটা কি কিছুটা হলেও, যদিও এটা এমআই ক্লাস না, কিন্তু কিছুটা হলেও আমরা ইসিজির কনটেক্সটে এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য আলোচনা করতেছি। এবং আমি একটা যেটা করবো সেটা হচ্ছে এসটি সেগমেন্টের একটা প্রেজেন্টেশন ছিল আমার, সেখানেও কিন্তু আদিল আমরা এগুলো অনেক আলোচনা করেছিলাম, তাই না? সেটার সাথে যদি এই এমআই দুটো ক্লাসকে কম্বাইন করা যায়, আই থিঙ্ক ইউর আন্ডারস্ট্যান্ডিং উইল বি ক্লিয়ার, ঠিক আছে? যারা আগে ক্লাসটা করছে তাদের জন্য হ্যাঁ। কাজ করা অনেক ইজি। জাস্ট আনোয়ার সাইদ, আপনি একটু জি বলবেন। হ্যাঁ, আমার কোয়েরিটা ছিল যে যদি মানে ভুলবশত মানে নন এসটি এমআই তে যদি স্টেট কানেক্ট দিয়ে দেওয়া হয়, সাপোজ ভুলবশত, সেক্ষেত্রে আসলে মানে কি মানে অ্যাকচুয়ালি আউটকামটা কি? এটা আমার মাঝে মাঝে কোয়েরিটা মাঝে মাঝে প্রশ্নটা আসে মাথায়, এই যে দ্যাটস এ গুড জিজ্ঞেস করা। কোয়েশ্চেন। আমার একটা গল্প মনে পড়ে গেছে। আমরা তখন এমবিবিএস পাশ করে আদিল, আমরা একটা গ্রুপ, ঢাকা মেডিকেল একটা গ্রুপ ঢুকলাম হচ্ছে যে কার্ডিওলজিতে ট্রেনিং এ। তো ডিউটি পরে আমরা তো তখন সদ্য পাশ করা, ইন্টার্নশিপ শেষ করা, আর কতটুকু কার্ডিওলজি এক্সপোজার, সিনিয়রের কেউ ছিল না আর কি। তো এক পেশেন্ট আসলো এরকম ইসিজিতে এসটিডি পেশেন্ট, তো আমাদের ডায়াগনোসিস ছিল নন এসটি এলিভেশন এমআই। তো ওই অবস্থায় রেখে আমরা বাসায় চলে আসলাম। তো আমাদের একটা ফ্রেন্ড ওখানে রয়ে গেল আর কি। তো ও এসে বললো যে দোস্ত আজকে একটা স্ট্রেপ্টোকাইনেস দিলাম, ঠিক আছে? তা আমি বললাম যে কোনটা? সে বলে ওই যে তোরা যেটা দেখলি। তাই বললাম ওটা তো নন এসটি এলিভেশন এমআই। তো বলে যে নন এসটি এলিভেশন এমআই তে স্ট্রেপ্টোকাইনেস দেওয়া যায় না, কে বলছে? ঠিক আছে, আমি বলছি যে নন এসটি এলিভেশন এমআই তে স্ট্রেপ্টোকাইনেস তো দেওয়া যাবে না, দিলে বরং হার্মফুল আর কি। হ্যাঁ, হার্মফুল হচ্ছে নট ইন দ্য কনটেক্সট অফ দিস কনটেক্সট, মানে এই যে এই ক্লটের কনটেক্সটে হার্মফুল না, ক্লটের কনটেক্সটে স্ট্রেপ্টোকাইনেস কিন্তু অ্যাজ এ হোল এটার অ্যাডভার্স ইফেক্ট আছে বেশ, বিশেষ করে ইট হ্যাজ গট ভেরি পোটেনশিয়ালস অফ ব্লিডিং, বিশেষ করে হেমোরেজিক স্ট্রোক, হ্যাঁ, তারপরে জিআই ব্লিডিং। মেডিসিন ওয়ার্ডে আমার মনে আছে হ্যাঁ, একজন পেশেন্টের হচ্ছে যে, আই স্টিল রিমেম্বার দ্যাট পেশেন্ট, যে স্ট্রেপ্টোকাইনেস দেওয়ার পরে তার যে মানে মানে ব্লাড ভমিটিং শুরু হলো আর কি, পেশেন্টকে আমরা সেভ করতে পারলাম না। দেয়ার আর লট অফ ইনসিডেন্টস অফ হেমোরেজিক স্ট্রোক আফটার স্ট্রেপ্টোকাইনেস। মানে আমার মনে হয় আই হ্যাভ সিন, particularly personally I have seen nearly 100 cases of complications of streptokinase, ঠিক আছে? সো সেদিক থেকে হার্মফুল আসলে, কিন্তু এই জায়গায় ইনফ্যাক্ট বেনিফিটই হবে। হ্যাঁ, কিছুটা হলেও ফিব্রিন তো থাকেই, সেগুলো তো হয়তো ইউজ করবে, কিন্তু ওভারঅল দিস ইজ হার্মফুল ফর দ্য পেশেন্ট, এটা করা যাবে না। হ্যাঁ, পেশেন্ট থেকে মারা গেছিল স্যার। হ্যাঁ, পেশেন্ট মারা গেছে। কোনটা? সেই পেশেন্টকে ভুল করে স্ট্রেপ্টোকাইনেস দেওয়া হয়েছিল? জি না, সেই পেশেন্ট মারা যায় নাই, কিন্তু কিন্তু এরকম অনেক পেশেন্ট আমরা দেখেছি আসলে স্ট্রেপ্টোকাইনেস আমরা দিয়েছি যে জিআই ব্লিডিং হয়ে মারা গেছে, হেমোরেজিক স্ট্রোক হয়ে মারা গেছে। আর আরেকটা তো হচ্ছে আমরা স্ট্রেপ্টোকাইনেস দিয়ে ফেললে তো 5 বছরের মধ্যে আর রিপিট করতে হবে। 5 বছরের মধ্যে স্ট্রেপ্টোকাইনেস আবার দিতে পারবো না। তবে এখন তোমরা জানো কিনা যে স্যার এখন যে টেন্টিভ প্লাস অথবা রেটিভ প্লাস ওগুলো দিকে এরকম ব্লিডিং রিস্ক থাকে না? আলামিন মিউট হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা আলোচনার মধ্যে ঢুকি তাহলে তো অনেক দূর চলে যাব আমরা। তবে টেনিকটিভ প্লেস
এগুলো হচ্ছে ফিব্রিন স্পেসিফিক বলে। ফিব্রিন স্পেসিফিক হচ্ছে যেখানে কেবল থ্রম্বোসিস হয় সেখানেই তারা কাজ করে, অর্থাৎ একটা থ্রম্বোসিসের ঘটনা ঘটতেছে করোনারি আর্টারিতে, কেবল ওখানেই কাজ করবে, এরা বাইরে কাজ করবে না। কিন্তু হেমোরাজিক স্ট্রোকের যে এভিডেন্স বেসড ডাটা সেখানে বলেছে যে টেনেকটিভ প্লেস বা অ্যালটি প্লেস সেগুলোতে হেমোরাজিক স্ট্রোক কম হয় এরকম কোনো এভিডেন্স নাই, ইভেন একটু বেশিই হয়, ঠিক আছে। কিন্তু কিন্তু এই যে আর্টারিটা না, হ্যাঁ, আমি আমার একটা প্রেজেন্টেশন ইয়েতে যে লিখেছিলাম প্ল্যাটফর্মে ইসিজি ফর লাইফে লেখা আছে, স্ট্রেপ্টোকাইনেজ দিলে চান্স অফ ওপেনিং দ্য আর্টারি is only 60%, 55 to 60%। কিন্তু যদি আমরা টেনিক টিপলেস ব্যবহার করি, তাহলে ইট চান্স ইজ অ্যারাউন্ড 85 to 90%, ঠিক আছে। টেনিক টিপলেস কিন্তু আমরা এখন এনআইসিবি তে ইউজ করি আদিল, হ্যাঁ, ইট কস্ট অ্যারাউন্ড 67 টাকা, 67,000 টাকা, হ্যাঁ। সো ইটস কোয়াইট ইটস এ গুড থিংস অ্যাকচুয়ালি, বিশেষ করে যদি কেউ অ্যাফোর্ড করতে পারে। তো 6 আওয়ার্সের মধ্যে 12 আওয়ার্সের মধ্যে আসলে। আচ্ছা, দ্যাটস গুড। ওকে ওকে স্যার এনএক্সাপারিন কি দেওয়া যায় এখানে? হ্যাঁ, কোনটা? এনএক্সাপারিন এনএক্সাপারিন সব জায়গায় দেওয়া যাবে, আসলে এনএক্সাপারিন সব জায়গায় দেওয়া যাবে, কারণ এটা কোগুলেশন প্রসেস উপর কাজ করে। কোগুলেশন আপনি তো জানেনই যে এমআই তে একটা কোগুলেশন ক্যাসকেড ডেভেলপ করে, এনএক্সাপারিন তো ফ্যাক্টর 10 এর উপর কাজ করে, হ্যাঁ, এনএক্সাপারিন দেওয়া যাবে, ঠিক আছে। ওকে, লেটস কাম। এখানে আদিল যে কথা বলেছে আমি সেই কথাটাই রেপ্লিকেট করব। ইসিজি এমআই তে খুব জরুরি দরকার, কারণ সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ডিসিশনস রিগার্ডিং দ্য ইউজ অফ রিপারফিউশন থেরাপি, এটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার। সরি, ডায়াগনোসিস তো করবোই, কিন্তু সবচেয়ে বেশি জরুরি হচ্ছে কাকে স্ট্রেপ্টোকাইনেজ দিব, কাকে দিব না, এই ডিসিশন নেওয়ার জন্যই আমরা সাধারণত ইসিজিটা সবার আগে আমাদের কাজে লাগে, ঠিক আছে। এটা কোশ্চেন করছে কেন স্ট্রেপ্টোকাইনেজ 12 আওয়ারের পরে দেওয়া যাবে না, 12 আওয়ারের পরে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। এগুলো তো একটু হচ্ছে যে আমরা স্ট্রেপ্টোকাইনেজ আর ম্যানেজমেন্টের মধ্যে ঢুকে যাব তাহলে। যদি অনগোয়িং চেস্ট পেইন থাকে, যদি পার্টিকুলারলি আরো কিছু ফিচার থাকে সেক্ষেত্রে করা যাবে, বিশেষ করে অনগোয়িং চেস্ট পেইন থাকলে। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। শিওর শিওর। স্যার আমরা যে স্টেপটোকাইনেস ইউজ করতেছি বললাম 12 ঘন্টার মধ্যে দেওয়ার কথা, আমরা যদি এটা অনেক আর্লি দিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে কি আমাদের যে এই যে 60% যেটা বললেন এটা কি আরেকটু বেশি হবে? আর্লির সাথে পার্সেন্টেজ কোনো রিলেশন নাই, আর্লির সাথে রিলেশন আছে একটা কথা আমি বলি, আমরা যে এনজিওগ্রাম করি, ঠিক আছে, এই যে করোনারি আর্টারি, হ্যাঁ, এটা ঠিক আছে। ভদ্রলোক করলেন কি, সে প্রথম কার এনজিওগ্রাম হয়েছে এটা জানেন নাকি আপনারা? প্রথম কুকুরের এনজিওগ্রাম দিয়ে এনজিওগ্রামের আবিষ্কার, এটা হচ্ছেন আপনারা, ঠিক আছে। এক ভদ্রলোক কুকুরের উপরে কুকুরের মধ্যে একটা ডাই দিয়ে এক্সরে করে ফেলছে, দেখা যায় আর্টারি, ঠিক আছে। তো তো এক ভদ্রলোক করলো কি, যে করোনারি আর্টারিকে যদি আপনি 20 মিনিট একটা বেলুন ঢুকায় বা কোনো কারণে বন্ধ করে রাখেন, 20 মিনিটস, there will be no myocardial damage, zero। এই জন্য আপনারা খেয়াল করবেন যে এমআই এর যে ডেফিনেশন লেখা আছে না, সেখানে একটা টার্ম ব্যবহার করা আছে, প্রলং চেস্ট পেইন, কতক্ষণের বেশি? 20 মিনিট। যদি কারো 20 মিনিটের বেশি চেস্ট পেইন পারসিস্ট করে রেস্টে, তাহলে সেটা এমআই এর সাজেস্টিভ। আর যদি 20 মিনিটের আগে রিভার্স হয়ে যায় তাহলে সেটা সাধারণত আনস্টেবল হয় না। কেন? কারণ একটা করোনারি আর্টারিকে যদি আমরা 20 মিনিট অক্লুড করে রাখি, কোনো মায়োকার্ডিয়াল ড্যামেজ হয় না, ঠিক আছে। ইনফ্যাক্ট 2 ঘন্টার মধ্যে মায়োকার্ডিয়াল ড্যামেজ ইজ ভেরি মিনিমাল, 2 আওয়ার, ঠিক আছে। 6 আওয়ারের মধ্যে মোস্ট অফ দ্য মায়োকার্ডিয়াল ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে। 12 আওয়ার ম্যাক্সিমাম, 12 আওয়ার। এটা বুঝে গেছে না বোঝা যায়নি? আমি কি আবার বলবো? জি স্যার, স্যার বুঝে বুঝা যায়নি না? যদি একটা করোনারি আর্টারি 20 মিনিট বন্ধ থাকে, 20 মিনিট, তাহলে মায়োকার্ডিয়াম কোনো ড্যামেজ হবে না, ঠিক আছে। এটা ব্রেনের সাথে এক না আর কি, ব্রেন যেমন 3 মিনিটের বেশি ব্লাড মানে হাইপোক্সিয়া টলারেট করতে পারে না, কিন্তু হার্ট 20 মিনিট হাইপোক্সিয়া টলারেট করতে পারে, মায়োকার্ডিয়াম ড্যামেজ হয় না। 2 ঘন্টা পর্যন্ত মিনিমাম ড্যামেজ হয়, ঠিক আছে। সো 2 ঘন্টার মধ্যে যদি আপনি স্ট্রেপ্টোকাইনেজ দিয়ে আর্টারিটা ওপেন হয়,
তাহলে হচ্ছে মায়োকার্ডিয়াম সেভ হয়ে যায়, কিন্তু চান্স যেটা পার্সেন্টেজ অফ ওপেনিং অফ দ্য আর্টারিজ দ্যাটস এক্স্যাক্টলি 60 to 65%, ইট ডাজন্ট ভেরি উইথ টাইম। ঠিক আছে, চ্যাট বক্সে একটা কোশ্চেন দেখতেছি যে স্যার প্রাইমারি পিসিআই টাইম উইদিন 12 আওয়ার্স, 12 ঘন্টা, হ্যাঁ প্রাইমারি পিসিআই হচ্ছে 12 ঘন্টার মধ্যে যদি আমরা আর্টারিটাকে ওপেন করে দিই তাহলে এটাকে প্রাইমারি পিসিআই বলে। ঠিক আছে, আরজুমান রেইজান করেছেন। I see you are more interested in management of MI rather than ECG. I think there are confusions regarding this, so I can make it clear. Okay, প্রয়োজনে আমরা তিনটা ক্লাস নিব, অসুবিধা নাই, বাট I will answer your question if I know. If I don't know, I will learn it. স্যার আপনি ক্লাস অনেক ভালো লাগে স্যার। জি আরজুমান, আপনি আপনার কোশ্চেনটা করুন আনমিউট করে। আরজুমান নাকি ভুল করে রেজ হ্যান্ড হয়ে গেছে? ওকে, সো এমআই তে কি কি ইসিজি চেঞ্জ পাবো? অনেক ঘুরে ঘুরে আবার পুরাতন কথা, এসটি সেগমেন্ট এলিভেশন ওভার এরিয়া অফ ড্যামেজ, এসসি ডিপ্রেশন ইন লিডস অপোজিট ইনফ্রাকশন। অপোজিট কথাটা কেন ইউজ করলাম, এটা হচ্ছে ওই জন্য যে কারণ যে ওয়ালের এগেইনস্টে লিড থাকে তার অপোজিটে মানে এন্ডোকার্ডিয়ামের দিকে ড্যামেজটা হয় আসলে। হ্যাঁ ঠিক আছে, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ, রিডিউসড আর ওয়েভ, আরেকটা হচ্ছে এর অপর নাম হচ্ছে পুওর প্রোগ্রেশন অফ আর ওয়েভ। আচ্ছা, আপনারা তো সবাই ডেভিডসন পড়েন না? মামুন, ডেভিডসন পড়া আছে? ডেভিডসনে করোনারি আর্টারিটিসের ম্যানিফেস্টেশন কয়টা লেখা আছে? আচ্ছা, ওয়েল অসুবিধা নাই, একটা লেখা আছে স্টেবল অ্যাঞ্জাইনা। ঠিক আছে, একটা লেখা আছে স্টেবল অ্যাঞ্জাইনা, একটা লেখা আছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। ঠিক আছে, একটা লেখা আছে হার্ট ফেলিউর, একটা লেখা আছে সাডেন কার্ডিয়াক ডেথ। যে কোনো ভাবে করোনারি আর্টারি ডিজিজের রোগী আসতে পারে, কোনো বুকে ব্যথা ট্যাথা নাই। ঠিক আছে, সরাসরি হার্ট ফেলিউর নিয়ে আসতে পারে। কিভাবে? বুকে ব্যথা, ডায়াবেটিসের রোগী বুকে ব্যথা বুঝতে পারে নাই, মানে ইসকেমিয়া সাফার করতে করতে মায়োকার্ডিয়াম ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে গেছে। ঠিক আছে, করোনারি আর্টারি ডিজিজ আছে, সিম্পটম নাই। ঠিক আছে, সে হচ্ছে যে হঠাৎ করে প্লেগ ডিসরাপশন হয়ে সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে চলে আসছে। ঠিক আছে, সো করোনারি আর্টারি ডিজিজ ক্যান বি ম্যানিফেস্টেড ইন ডিফারেন্ট ওয়ে। সো যেই জায়গাটা হচ্ছে আদিল, হ্যালো, যে পেশেন্টগুলো হার্ট ফেলিউর নিয়ে আসে, ঠিক আছে, ওই পেশেন্টগুলোর পার্টিকুলারলি রিডিউসড আরওএফ থাকে। আমরা দেখবো একটু পরে, এটা একটু মার্ক করে রাখলাম, একটু পরে আমাদের এটা ক্লিয়ার হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এবার আমরা একটু এক্সারসাইজ করি। 50 বছরের একজন পুরুষ 5 মাস ধরে বুকে ব্যথা, তার এইচজি আছে, এটা ডায়াগনোসিস বলতে হবে। ঠিক আছে, সবাই একটু স্টর্মিং করুক, 1 মিনিট, চ্যাট বক্সে লিখতে হবে। এটা স্যার ইসকেমিয়া স্যার, অ্যান্টিটি ইসকেমিয়া। ডায়াগনোসিস একদম কমপ্লিট একটা ডায়াগনোসিস বলতে হবে, নাম বলতে হবে যে এটা Stable angina, এটা আনস্টেবল, এটা অ্যাকিউট করোনারি সিনড্রোম। হ্যাঁ এটা স্যার ক্রনিক স্টেবল এনজাইনা। দেখি কে কি বলে, তুই একটা চ্যাট বক্সে লিখো। পরে মাথায় একটু কাজ করবে। আচ্ছা আলামিন, ওরা এক্সারসাইজ করবে, এখানে তোমার আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি জাস্ট। আমাদের দেশে বা অ্যাজ এ হোল যদি আমি জেনারেলি বলি, আমাদের কি ওভার ডায়াগনোসিস হয় না এই স্টেবল অ্যাঞ্জিনা? আই মিন অ্যান্টিপ্লেটলেট ড্রাগস এর কি মিসইউজ হয় না? যদিও তুমি কার্ডিওলজিস্ট, কিন্তু আদিল, যেটা হচ্ছে যে এই ইসকেমিক হার্ট ডিজিজ বিষয়টাকে সবাই এমন ভাবে পারসিভ করে, সবাই আন্ডার ডায়াগনোসিস না করে ওভার ডায়াগনোসিস করতে চায়, এটা হচ্ছে ট্রেন্ডস। কারণ একটা অ্যাসপিরিন দিলে মনে করে যে কোনো ক্ষতি হবে না, যদি বাই চান্স এটা ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে থাকে তাহলে তো দিলে অনেক লাভ। এই বেনিফিট অফ ডাউটটাকে সবাই ইউজ করে, কিন্তু এটা ইট শুডন্ট বি। অ্যাকচুয়ালি যে প্রোটোকলে আমাদের অ্যাপ্রোচ করা দরকার, আমরা তো এই প্রোটোকল ফলো করি না আসলে। হ্যাঁ, এবং
এখন আমাদের আগের যুগে যেমন আমার আব্বুর আমলের যুগে তখন একটা প্র্যাকটিস ছিল যে 40 ইয়ার্স এর উপরে গেলে অ্যাসপিরিন বার করতে টমেটো খেতে হবে, তো সেটা থেকে তো আমরা এখন সরে আসছি, কারণ এখন তো এভিডেন্স এটা বলে যে না, না, না। প্রোফাইলেটিক খেয়াল লাভ নাই। না প্রোফাইলেটিক খেয়ে লাভ নাই। এক্স্যাক্টলি। ইভেন তোমরা কি এটা প্র্যাকটিস করো কিনা, যেমন যেটা এনফাইনের গাইডলাইনে ডায়াবেটিসের গাইডলাইন আছে, এসএবিডি স্কোরিং করে তারপরে স্টার্ট করে আমরা কখন হ্যাঁ, এসসিবিডি স্কোরিং করে ফ্রেমিংহাম স্কোর করে যেটা ওটা করে হচ্ছে যে করা যায়, ওটা প্র্যাকটিস আইডিয়াল, কিন্তু ওটা আসলে কয়জন করে এটা সেটাই হাই স্ট্যাটিক কিন্তু আইডিয়ালি ইট শুড বি থ্রু দ্য 10 ইয়ার্স কার্ডিওভাস্কুলার রিস্ক। ওকে সো আই এম ভেরি হ্যাপি যে মোস্ট অফ দ্যাম সবাই লিখেছে যে এটা স্টেবল অ্যাঞ্জাইনা বিকজ দে হ্যাভ কনসিডার্ড দ্য সিমটম, এবং এটাই হচ্ছে আমার আজকের ক্লাসের একটা সাকসেস যে তারা এই ইসিজি চেঞ্জ দেখে তারা এটাকে এমআই বলে দেয় নাই, ঠিক আছে, বা ইস্কেমিয়া বলে নেয়, ঠিক আছে। তো ঠিক আছে, আমি একটু প্যাস লাগাই। হ্যাঁ sure. এখন তো কার্যকরিতা করতে অস্থি থাকে বেশি, অস্থি থেকে যদি যদি কোশ্চেনটা এরকম থাকে যে তোমার ইসিজি ডায়াগনোসিস, তাহলে কিন্তু আমার স্টেবল অ্যাঞ্জাইনা লিখলে হবে না। হ্যাঁ, ইসিজি ডায়াগনোসিস স্টেবল অ্যাঞ্জাইনা লিখলে হবে না। ভেরি গুড। এটা ইসিজি যেমন কোম্পানি আমাকে নাই করতে হবে না স্যার। এটা যদি আমাকে কেউ রিপোর্ট করতে দেয় আমি রিপোর্ট করবো অ্যান্টেরিয়র ইসকেমিয়া, ঠিক আছে, রাইট। ঠিক আছে, অ্যান্টেরিয়র ইসকেমিয়া, ঠিক আছে, আমি রিপোর্ট এটা লিখে দিব। স্যার এটা কি ওয়ালেন্স সেন্টার বলা যেতে পারে? হ্যাঁ ওয়েলেন্স সাইন। এটাই, কারণ আমি কিন্তু স্যার সিমটম দেখি নাই, শুধু ইসিজি স্যার। আমি উল্টো করে বলি যে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনার রোগীদের এরকম এই যে টি ইনভার্সন, টি ওয়েভ ফ্ল্যাটেনিং, এই সিমটম গুলো নিয়ে এই ইসিজি চেঞ্জ নিয়ে আসতে পারে, কিন্তু এটার সেন্সিটিভিটি খুবই কম, মানে খুব কম পার্সেন্টেজ অফ পেশেন্ট এটা নিয়ে আসবে। অনলি সাপোজ ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনার 15 থেকে 20% পেশেন্টের ইসিজি চেঞ্জ থাকবে, এই ধরনের ইসিজি চেঞ্জ থাকতে পারে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, চেম্বারে হলে আমরা প্রপোনেন্ট করে এটা সেফ হবো যে এটা কি আসলেই সিমটমের উপর পুরো মুখের কথা রিলাই করা যাবে না, কিন্তু এটা বাই অর্থাৎ কেউ যদি দেখে যে 5 মাসের বুকে ব্যথা হিস্ট্রি যদি সাজেস্টিভ হয়, ইসিতে এই ধরনের চেঞ্জ থাকা সত্ত্বেও এটা স্টেবল অ্যাঞ্জাইনা হিসেবেই ট্রিট হবে, ঠিক আছে। ওকে স্যার এখানে কি এক্সিস্টিং মিশন আছে? লেফট এক্সিস্টিং মিশন না, সেটা টাইপ বি, সেটা টাইপ বি না স্যার, উইলেন্স সিনড্রোম। হ্যাঁ ওয়েলেন্স এটা বলা যায়, ওই ডিপ টিওয়েভ ইনভার্সন হয় টাইপ বি স্যার। টাইপটা ঠিক এক্স্যাক্টলি আমার মনে নাই। টাইপ এ বি বাইফেজিক স্যার, বাইফেজিক টি, যে লিপ্টুতে বাইফেজিক, ঠিক আছে। ওকে ওকে, এই যে এই ইসিজিটা আমরা দেখাচ্ছি পুর আরো প্রোগ্রেশন, ঠিক আছে। আমরা বলেছি আদিল যে V3 তে এসে আমরা এই কিউআরএস এর ক্লাসে বলেছিলাম আর এস সমান হয় না V3 তে, এবং সেটা সর্বোচ্চ V4 পর্যন্ত যেতে পারে। এখানে দেখা যায় V3 তে V4 এ আর এর হাইট এস এর চেয়ে ছোট, সো এই আরওএফটা কিন্তু প্রোগ্রেস করেনি। আরওএফ নরমালি এরকম, সরি, আচ্ছা আরওএফটা এরকম যে এই আস্তে আস্তে বড় হইতে থাকে না, V4 এ সবচেয়ে বড় হয়, মনে আছে না আমি বলছি, আরওএফ গুলো এইভাবে বড় হতে থাকে, ঠিক আছে, আরওএফ। কিন্তু এখানে আরওএফ গুলো কি অলমোস্ট সেম, এই একটা আরওএফ, এই জিনিসটাকে পুরো আরওএফ। আমরা কিন্তু অনেক রোগী পাই, যেমন কি সমস্যা, শ্বাসকষ্ট, আর কি সমস্যা, শুইলে পরে শ্বাসকষ্ট পারে, ঠিক আছে। তখন ইসিজি করে দেখি এরকম পুর আরওএফ প্রোগ্রেশন। এই রোগীগুলোর ইকো করতে যায় দেখি যে আমরা অনেক সময় দেখি যে এদের অ্যান্টেরিয়র ওয়াল পার্টিকুলারলি এফেক্টেড, ঠিক আছে। ম্যাক্সিমাম কি আইসিএম এর পেশেন্ট পড়ে দিবেন? হ্যাঁ, আইসিএম বলতে গেলে এলবি ক্যাভিটি ডাইলেটেশন হতে হবে, এলই ডাইলেটেশন হতে হবে, দ্যাটস ইট। কিন্তু এদের অর্থাৎ এই পুর আরওএফ প্রোগ্রেশনটা এটা অনেক কারণে হয়, সিওপিডির কারণে হয়, এমআই এর কারণে হয়, ইস্কেমিয়ার কারণে হয়, ঠিক আছে, বা হচ্ছে যে লং থিন যাদের হার্টের এক্সিস, যাদের এরকম লংজিটিউড তাদের কারণে হয়। কিন্তু ইটস এন ইম্পর্টেন্ট কজ অফ ইস্কেমিয়া, ঠিক আছে, পুর আরওএফ প্রোগ্রেশন। হ্যাঁ, ঠিক আছে। ওই যে আমরা বলেছি যে রিডিউসড আরওএফ, এটাও একটা ইসিজি চেঞ্জ ইন অ্যাকিউট এমআই বা ইস্কেমিয়ার একটা ফিচার, ঠিক আছে। হ্যাঁ জি শিওর স্যার আরো একটা কেন স্যার ফোর প্রোগ্রেশন হয় স্যার?
ফুল প্রোটেকশন কেন হয় স্যার? মলিকুলার লেভেলটা জানতে চাচ্ছি। মলিকুলার লেভেল হচ্ছে যে কিউআরএস এর এটা হচ্ছে আমি আগেও বলেছি যে এই যে যে ওয়ালটা না, এই ওয়ালটা থিনিং হয়ে যায়। থিনিং হয়ে গেলে সে ভোল্টেজ প্রডিউস করতে পারে না। জি স্যার, জি স্যার। এবং there are a lot of research height of ROF correlates with thickness of LV wall. বাট এই স্টাডির সেন্সিটিভিটি স্পেসিফিসিটি কম পাওয়া গেছে। দিস ইজ হোয়াই এটা রেসিপ্রোকেট করা যায় না, মানে সবাইকে এর মধ্যে অনেক কনফাউন্ডিং ভেরিয়েবল আছে। সিপিডি পেশেন্টের এরকম পাওয়া যায়, যাদের হার্ট লঞ্জিটিউডনালি তাদের পাওয়া যায়। এই জন্য এই স্টাডিটা সার্ভাইভ করে নাই। বাট দেয়ার আর লট অফ রিসার্চ আই হ্যাভ সিন জার্নালে ইয়াতে আমি দেখেছি যে অনেক এই ধরনের স্টাডি আছে যে হাইট অফ দ্য আমার প্রশ্ন ছিল স্যার, অ্যাকুয়েট কন্ডিশনে স্যার আরো একটা কেন স্যার তাড়াতাড়ি মাসেলটা লস হয়ে যায়, এটাই স্যার মানে কন্ডিশন এটা সাধারণত হয় না। অ্যাকুয়েট কন্ডিশন হয় না স্যার, না? এই ধরনের পিকচারটা অ্যাকিউট কন্ডিশনে সাধারণত হয় না। অ্যাকিউট কন্ডিশনে হয় ইনজুরি অফ কারেন্ট, সেটা একটু ভিন্ন, সেটার সাথে এসটি সেগমেন্ট এলিভেশন থাকে, ঠিক আছে, সেটা একটু ডিফারেন্ট, ঠিক আছে, কিন্তু এটা সাধারণত অ্যাকিউটের না, ঠিক আছে। না স্যার, এটা স্যার ওই যে অ্যাকুয়েট এসটি এলিভেশন উইথ আরওএফ স্যার ফুল প্রোগ্রেশন আরওএফ লস অফ হাইট, হ্যাঁ হ্যাঁ, কারণ কি এটার মেকানিজম আমি তোমাকে কামড় বুঝাই বলবো। সেটা হচ্ছে যে একটা ইনজুরি কারেন্ট বলে, ইনজুরি ভেক্টর বলে, ঠিক আছে, হ্যাঁ, ডিপোলারাইজেশন টিপি সেগমেন্ট, যে পয়েন্ট, ইনজুরি ভেক্টর, হ্যাঁ, এই কনসেপ্টটা আমার ক্লিয়ার আছে। আমি আই উইল মেক ইট আন্ডারস্ট্যান্ড ইউ সেপারেটলি, বিকজ ইফ উই গো থ্রু দিস ওয়ে দিস উইল মানে ওই টাইপটা আমাদের ফিল করে নেবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, 75 বছরের মেল, শর্টনেস অফ ব্রেথ এবং অর্থোপনিয়া নিয়ে আসছে। এটা একটু আবার খেয়াল করি, 75 ইয়ার মেল, শর্টনেস অফ ব্রেথ এন্ড অর্থোপনিয়া। একটু চ্যাট বক্সে লিখতে থাকো, একটু ব্রেইনস্টর্মিং হোক। আলামিন, তোমার কি হার্ট ফেলার উপর কোনো ক্লাস থাকে? হার্ট ফেলিউর, এমআই, হাইপারটেনশন এগুলো নিয়ে ক্লাস নিতে পারবো আদিল। আমি জানি আবার এই যে গত সপ্তাহে হচ্ছে যে ইবনে সিনাতে চেম্বার শুরু করছি, হ্যাঁ, হ্যাঁ, এই যে মিরপুর। তো দেখা যায় যে আমি এখন একটু বিজি হয়ে গেছি, এই জন্য মানে ক্লাস জানি। স্যার দেখা হবে স্যার, দেখা হবে স্যার, স্যার আসি স্যার, দেখা হবে। ঠিক আছে, সো এই জন্য ইদানিং একটু মানে বিজি হচ্ছে, এই জন্য বুঝতে পারছি তোমার ক্লাসে তো এখন অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। গ্যাপ হয়ে গেছে। আমি যেমন বড় সাবধানে করো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কাশি শ্বাসকষ্টের রোগী আসবে প্রতিদিনই আমার মনে হয় করোনা দেখি আর কি, বিশেষ করে ইকো করাটা বেশি রিস্কি মনে হয়। প্রোটেকশন নাও, পিপি বা ট্রাই করি আসলে ভার্চুয়ালি, এগুলো কতটুকু এফেক্টিভ আই ডোন্ট নো। তারপর ফুল প্রোটেকশন নেওয়া উচিত সবার আসলে, যে ডাক্তাররা এফেক্টেড হচ্ছে। ফাহিম আবরার, শিওর, রেইজ হ্যান্ড করেছো। ফুল প্রোগ্রেশন আর ভেরি গুড। ইট জাস্ট আগের ইসিজিটাই, হ্যাঁ, জাস্ট আগের ইসিজিটাই আমি দেখানোর জন্য। অনেকে স্যার অনেকে হার্ট ফেলিউর লিখতে স্যার, এটা কিভাবে স্যার ডায়াগনোজ করলো? না, হার্ট ফেলিউর বলা যাবে না, এটা জাস্ট পুর প্রোগ্রেশন অফ দ্য আরওএফ বলতে হবে, হ্যাঁ। এটাই বলতে চাচ্ছি স্যার। ক্লিনিক্যাল ডায়াগনোসিস কে হার্ট ফেলিউর বলা যাবে না, মানে যেহেতু অর্থোপনিয়া। যদি হ্যাঁ, যদি সবগুলো জিনিসকে মিলাই বলি তাহলে হার্ট ফেলিউর শুড বি ডিডি, কিন্তু সরাসরি হার্ট ফেলিউর ডায়াগনোসিস করতে গেলে হার্ট ফেলিউর আমার একটা ডায়াগনোসিসের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলোর মধ্যে যাব। তো ক্লিনিক্যালি আমরা বলতেই পারি যে প্রফেশনালি হার্ট ফেলিউর সিপিডি, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর শিওর। স্যার টানারির মতো কোশ্চেন হয়ে যাচ্ছে, পুর প্রোগ্রেশন অফ আরওএফ, এটা থেকে আমরা কি কি চিন্তা করতে পারি? না, এটা আনার মতো কোশ্চেন না, এটা তো বেসিক কোশ্চেন, হ্যাঁ। পুর প্রোগ্রেশন অফ আরওএফ থাকলে মোস্ট অফ দ্য ক্ষেত্রে চারটা জিনিস চিন্তা করি আমরা। একটা হচ্ছে যে পেশেন্টের একটা এমআই ছিল কিনা, 2 নম্বরে হচ্ছে পেশেন্টের সিপিডি আছে কিনা, 3 নম্বরে হচ্ছে কারো কারো হার্ট লঞ্জিটিউডিনাল থাকে, মানে হার্টটা তো লেফটের দিকে ডিরেকশন থাকে না, হার্টের ডিরেকশন যদি লঞ্জিটিউডিনাল হয়ে যায় কোনোভাবে, অনেকে থাকে এটাকে হার্টটা হচ্ছে 3 রকম, একটা হচ্ছে লিভোকার্ডিয়া মানে হার্টটা বাম দিকে, একটা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া হার্টটা ডান দিকে, আর একটা হচ্ছে মেসোকার্ডিয়া, তাদের হার্টটা মাঝখানে থাকে। তো এই মেসোকার্ডিয়া গ্রুপেরও দেখা যায় যে পুর প্রোগ্রেশন অফ দ্য আরওএফ থাকে, সেটাও আমি আসলে একটা মেকানিজম আছে কিউআরএস এর ক্লাসে সেটা আমরা বুঝিয়েছি। আরেকটা হচ্ছে টেকনিক্যাল কারণ, যদি মানে চেস্ট গুলো বসবে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে, যদি কেউ সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে বা ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেসে বসায়, সেক্ষেত্রেও আরও একটা ভালো প্রোগ্রেস করে না আসলে। তো এই চারটা জিনিস আমরা চিন্তা করি।
এখন এর সাথে কি ওবেসিটি, হাইপোথাইরয়েডিজম, কার্ডিওমায়োপ্যাথি এগুলো আসবে কি? এটা গুড কোয়েশ্চেন। কার্ডিওমায়োপ্যাথি বা হার্ট ফেলিউর বা অ্যাট্রোওয়াল সেটা তো একই একই বিষয়। আচ্ছা, অবেসিটিতে অ্যাজ এখন লো ভোল্টেজ আসবে। অবেসিটিতে হচ্ছে যে শুধুমাত্র পুর প্রোগ্রেশন অফ আরও একটা না, সবগুলো লিডেই মানে লো ভোল্টেজ ট্রেসিং আসবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার এটা কি অ্যান্টেরিয়র ইসকিমিয়া স্যার? আচ্ছা, যেটা দেখাচ্ছি এটা। জি স্যার। তো 50-year-old ম্যান চেস্ট পেন, এটা এখানে আমরা কি কি পাচ্ছি কি আসলে? এসটি ডিপ্রেশন পাওয়া যাচ্ছে স্যার। ল্যাটারাল পোস্টেরিয়র কথাটা কে বললো? পোস্টেরিয়র কামরুল স্যার, কামরুল কামরুল যদি 2 কেউ 3 4 5 যদি এটাকে একজনে বললো যে পোস্টেরিয়র এমআই, আরেকজনে বললো যে না এটা অ্যান্টেরিয়র ইসকেমিয়া, হুইচ ওয়ান ইজ কারেক্ট? অ্যান্টেরিয়র ইসকিমিয়া লিড তো বসানো হয় স্যার এখন। হ্যাঁ, পোস্টেরিয়র আমি কিভাবে হবে স্যার? অ্যান্টেরিয়র ইসকিমিয়া মোর কারেক্ট। পোস্টেরিয়র এমআই কারেক্ট হবে না, তাই না? এটা যদি কেউ V1 V2 দেখে বলে এসটি ডিপ্রেশন আছে, ঠিক আছে। ওকে, সো ইটস অ্যান্টেরিয়র ইসকেমিয়া। ওকে, সো এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করলে দেখা যাবে দিস দিস ইজ প্ল্যানার এসটি সেগমেন্ট ডিপ্রেশন। হ্যাঁ, প্ল্যানার মানে এরকম প্লেন, ঠিক আছে। দিস ইজ মোর সাজেস্টিভ অফ ইসকেমিয়া। ওকে, চ্যাট বক্সে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়র ইসকেমিয়া। কিন্তু পেশেন্টের তো সোয়েটিং আছে, চেস্ট পেইন আছে, ওয়াই নট এন এসটিএমআই? ইয়েস, দ্যাট ক্যান বি ইসকেমিয়া আনস্টেবল অ্যাঞ্জাইনা। যদি এর মার্কার রেজ করে তাহলে বলবো নন এসটিএমআই, যদি মার্কার নরমাল থাকে তাহলে বলবো আনস্টেবল অ্যাঞ্জাইনা। ঠিক আছে স্যার। স্যার এই যে স্যার যদি স্যার পোস্টেমাই স্যার ওর নাম হবে, কারণ স্যার এখানে সবগুলোতে তো স্যার আছে, এটা হ্যাঁ, একটা হয় না, এটা একটা পোস্টের নাম কারণ হচ্ছে এটাই মেইন কারণ আসলে। এটা তো অনেকগুলো লিডে, ঠিক আছে। সো আমি যে একটু আগে বলেছিলাম যে এসটিএমআই rely on ECG particularly, non-STMI rely on marker and unstable angina and stable angina symptom. ক্লিনিক্যাল সিম্পটম। তো যদি এই পেশেন্টেরই ট্রোপোনিন রাইজ থাকে তাহলে ডায়াগনোসিস হয়ে যাবে কি এনএসটিএমআই যদি ট্রোপোনিন নরমাল থাকে। আনস্টেবল ভেরি গুড। সো কনসেপশনস আই থিঙ্ক কার এটা ক্লিয়ার হয় না, এই কনসেপশনটা যদি ক্লিয়ার হয় আমি নিশ্চিত আমাদের গ্রুপের নাম যে ইসিজি ফর লাইফ, মানে আপনি লাইফ সেভ করতে পারবেন একদম নিশ্চিত। কখনো কখনো আপনি গাইডেড ডক্টর হলেও আপনি পারবেন, ঠিক আছে। স্যার তখনই না এবার আগে তখন এর নাম ইসকিমিয়া হবে। ট্রোপোনিন আই ডায়াগনোসিস করার আগে এই ইসিজি যখন পাবেন এর ডায়াগনোসিস লিখে রাখবেন অ্যাকিউট করোনারি সিনড্রোম। এটা লিখে ভর্তি দিয়ে দিবেন, চিকিৎসাও শুরু করে দিবেন, ঠিক আছে। তারপরে তো ট্রোপোনিন আসতে সময় লাগবে না, ট্রোপোনিন রাইজ করতে 4 ঘন্টা পরে রাইজ করতে শুরু করে, রিপোর্ট আসতে সময় লাগে। ট্রোপোনিন যদি বেশি পান, ঠিক আছে, তাহলে বলবে নন এসটিএমআই। ট্রোপোনিন নরমাল পাইলেন, ঠিক আছে, আবার রিপিট করবেন, ঠিক আছে, রিপিট করে নরমাল পাইলেন তাহলে বলবেন আনস্টেবল অ্যাঞ্জাইনা। কিন্তু অ্যাকিউট করোনারি সিনড্রোম থেকে কিন্তু বাদ দিতে পারলেন না আর কি, ঠিক আছে। স্যার ইসকিমিয়া তো বলা যাবে স্যার। Ischemia is a vague term that doesn't define any particular clinical situation. Ischemia is a vague term. ঠিক আছে। আলামিন, হ্যাঁ হ্যাঁ আমি যদি এখানে জাস্ট একটু তর্কের আগের সিচুয়েশন তর্কের খাতিরে যদি আমি বলি, আমরা এখানে অ্যান্টিরিয়র বলছি, তার মানে এখানে এলইডি তে ব্লক আছে, তাই না? এখন যদি এটা যদি লেফট ডমিনেন্ট হয়ে থাকে তাহলে এর সাথে পোস্টেরিয়র থাকে। লেফট ডমিনেন্ট হয় পোস্টেরিয়র না, এটা দ্যাটস এ রিমোট পসিবিলিটি। আমরা আগে বিশেষ করে B3 B4 ইজ এ মানে এটা হচ্ছে স্পেসিফিক্যালি অ্যান্টেরিয়র আর কি। B3 B4 স্পেসিফিক্যালি অ্যান্টেরিয়র। একটু পরে আমরা দেখাবো কোনটা কমপ্লিট। আচ্ছা, B1 B2 B3 B4 থাকলে অ্যান্টেরিয়র মধ্যে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 60-year-old man শর্টনেস অফ ব্রেথ, এটা কি? চ্যাট বক্সে যে একটা লেখক আমি দেখি। টনি লিখেছেন লেফট মেইন ইনভলভমেন্ট। টনি, হ্যাঁ, ওকে। আচ্ছা, লেফট মেইন ইনভলভমেন্ট আমি মনে করতেছি না, একটু পরে আমরা লেফট মেইন দেখবো, এটা ক্লিয়ার হবে। হ্যাঁ, ওল্ড এমআই ওল্ড
Am I with full professional power? ওল্ড এমআই এটা- কোথায় সেটা বলতে হবে। ওল্ড কি ইনফিরিয়র নাকি ল্যাটেরাল না অ্যান্টেরিয়র নাকি? অ্যান্টেরিয়র Anterior. ওল্ড এমআই অ্যান্টেরিয়র, হ্যাঁ এটা একটা ওল্ড এমআই অ্যান্টেরিয়র। যখন আপনি ওল্ড এমআই অ্যান্টেরিয়র বলে ফেলবেন, ঠিক আছে, সেটা হচ্ছে কিউ ওয়েভ ডায়াগনোসিস, কিউ ডায়াগনোসিস। আর যখন আপনি বলবেন পুর প্রোগ্রেশন অফ আর ওয়েভ, সেটা হলো আর এর ডায়াগনোসিস। সো এই দুটো টার্ম আপনি একসাথে ইউজ করবেন না আর কি। এটা তো ওল্ড এমআই Only anterior. anterior, ঠিক আছে। Poor progression of the R wave can be due to old MI, কিন্তু এটা তো কিউ ওয়েভ ডায়াগনোসিস, কিউ ওয়েভ এমআই, এটাকে কেউ কেউ কিউ ওয়েভ এমআই বলে। আগের স্যাররা কিউ ওয়েভ এমআই টার্মটা ইউজ করে। এসটিএমআই কে, এসটিএমআই এর আরেকটা নাম হচ্ছে কিউ ওয়েভ এমআই, কারণ এসটিএমআই রোগীগুলো কিউ ওয়েভ ডেভেলপ করে, নন এসটিএমআই সাধারণত কিউ ওয়েভ ডেভেলপ করে না। হ্যাঁ, ঠিক আছে। এটাকে পোর প্রোগ্রেশন আর বলতে হবে না স্যার? এটাতে আমি কিউ বলতে চাচ্ছি, আমি আর বলতে চাচ্ছি না। হ্যাঁ, এই যে এই তিনটা এগুলো কিউ, তো আর কেন বলবো? এখানে আর আছে কি? আর আছে স্যার জি1 থেকে জি3 তে কোনো আরই নাই। তাইলে কিউ কেন, মানে পুর প্রফেশনাল ওয়ার্ক কেন বলবো? আরের যে খোসাটা আছে, আরের খোসাটা নাই না, এই- একদমই। হ্যাঁ হ্যাঁ, মানে আইসোলেটিং লাইনের উপর তো কিছুই নাই বুঝতে। এটা একটু দেখি তো, এটা কি? এটা চ্যাট বক্সে লিখে ফেলি। আমরা কি টায়ার্ড হয়ে গেছি? তাইলে আমি ক্লাস শেষ করে দেই, আবার কালকে আবার এখান থেকে শুরু করি। ইসিজির মতো ডিফিকাল্ট জিনিস না স্যার, সমস্যা নেই স্যার। আরো স্যার টায়ার্ড হয়ে নাই স্যার, আরো স্যার 10-15 মিনিট নিলে সমস্যা নেই স্যার, আধা ঘন্টা বা ইয়ে করে দিন স্যার। এটা স্যার Anterior MI. স্যার এটা অ্যান্টেরোসেপ্টাল। এন্টারসেপ্টাল না স্যার, B5 B6 ও আছে স্যার, B5 পর্যন্ত আছে স্যার। ওকে কামরুল, তুমি একটু দেখি জুনিয়রদেরকে সুযোগ দাও। হ্যাঁ, জুনিয়ররা বলুক। অ্যান্টেরিয়র অ্যাস্টিভেটেড এমআই। এমআই, আচ্ছা। আর কেউ কি আর কিছু একটু দিয়ে একটু কথা বলতে চায়? আর একটা দিলে কথা আমি মনে মনে খুঁজতেছি। Extensive anterior এক্সটেন্সিভ এন্ট্রি এমআই, ওকে বুঝলাম। মানে আরেকটা জিনিস আছে যেটা এমআই রিলেটেড না আর কি, এমআই বাইরেও একটু চিন্তা করা যায় কিনা। B1 আর পজিটিভ। আর রাইট বাটন মাস কি বললো? আরবি রাইট বাটন মাস ব্লকের নাম কে বললো? স্যার আমি স্যার কামরুল তুমি বলো না, তুমি কার্ডিওলজি ব্যাকগ্রাউন্ডের, জি স্যার। নন কার্ডিওলজি তারা বলবে, ঠিক আছে। Sir, right ventricular hypertrophy আছে, V5 এ আর বিবি প্যাটার্ন আছে। এটা কি বলবো? আরএসএর প্যাটার্ন, আরএসএস প্যাটার্ন আছে স্যার। স্যার এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আরবিবি, জি স্যার। তার মধ্যে এসটিএমআই। হ্যাঁ, কমপ্লিট আরবিবি। ঠিক আছে। এসটিএমআই B1 B2 B3 B4 B5 B6, তার মানে অ্যান্টেরিয়র এমআই। হ্যাঁ, এটা আরবিবি নিয়ে আমি এটা কেন নিলাম যে এলবিবিবি থাকলে এসটিএমআই এর ইকুইভ্যালেন্ট সেটা আর বোঝা যায় না আসলে। মানে এসটি সেগমেন্ট চেঞ্জ অ্যানালাইসিস করা যায় এলবিবিবি থাকলে, কিন্তু আরবিবিবি থাকলে পারা যায়। আরবিবিবি doesn't obscure the findings of ST segment, ঠিক আছে। আরবিবিবি এসটি সেগমেন্টের ফাইন্ডিংস কে অবসকিউর করে না, ঠিক আছে। এটা দেখানোর জন্য এটা। হ্যাঁ, ঠিক আছে, ডায়াগনোসিস করার এটা বিজ্ঞানের সাথে। তাহলে আমি এটা কি অ্যান্টেরোসেপ্টাল বলবো না নাকি? অ্যান্টেরিয়র বলবো, কারণ একদম B6 পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, V5 আছে, V6 ও বলবো। এর প্যাটার্নটা আছে আসলে, B5 হয়তো আচ্ছা, B4 ক্রস করে গেছে আসলে। হ্যাঁ, ঠিক আছে। It doesn't make sense আসলে। হ্যাঁ, যে এটা কেউ অ্যান্টেরোসেপ্টার বললো, কেউ অ্যান্টেরিয়র বললো, এতে কিছু যায় আসে না আসলে এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ বুঝতে। আমি একটু ইসিজিটা রাখো, আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটু বলবো। তোমাদের যখন এরকম একটা ইসিজি দিবে অস্পের জন্য, এটা একটা ভালো ইসিজি কারণ মাল্টিপল ফাইন্ডিংস। এখানে কিন্তু বলবে কিন্তু যে ইসিজি ফাইন্ডিংস কি কি আছে। তখন যখন বলবে দেখো এখানে কিন্তু প্রথম কথা কিউএফ আছে, V1 থেকে V4 পর্যন্ত কিউএফ চলে আসে। সো কিউএফ প্রেজেন্ট V1 থেকে V4। টেস্ট এলিভেশন আছে, V1 থেকে V5 পর্যন্ত আছে। তার সাথে টল এন্ড ব্রডার ইন V1 আছে। সো এই তিনটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস কিন্তু ইসিজি ফাইন্ডিংস। তারপর যখন জিজ্ঞেস বলবে যে হোয়াট ইজ দ্য ইসিজি ডায়াগনোসিস, ইসিজি ডায়াগনোসিস বললে তখন কথাটা লিখবে যে অ্যাকিউট
ST elevated MI ব্র্যাকেটে অ্যান্টিরিয়র অথবা অ্যাকিউট ST elevated anterior MI উইথ RB। এই প্রতিটা কথা অ্যাকিউট ST elevated anterior MI প্রতিটার জন্য কিন্তু ভাগ ভাগ করে নাম্বার থাকে। সো যেখানে মিস করবো সেখানে নাম্বার কাটা যাবে, জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এটা একটা কিন্তু আন্ডার গ্রাজুয়েটদের জন্য ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আলামিন কন্টিনিউ করুন। কিউ ওয়েভ আছে, এসটি এলিভেশন আছে, ইনভার্টেড টি ওয়েভ আছে, এগুলো সবগুলোই এমআই এর ফাইন্ডিংস। একটু পরে আমরা দেখবো যে কেন কিউ, কেন এসটি এলিভেশন, কেন টি ইনভার্সন। হ্যাঁ ঠিক আছে, এটা আমি দেখাই দিচ্ছি অলরেডি, সবাই আমি বুঝে গেছি মোটামুটি ভালোই পারে। ঠিক আছে, 2 3 এভিএফ একটা ইনফেরিয়র এমআই না, কিন্তু তার এগেইনস্টে যে 1 এভিএল এ আবার একটা রেসিপ্রোকাল এসি ডিপ্রেশন আছে। ঠিক আছে, তো এটা রেসিপ্রোকাল মানে হচ্ছে কি যে আমাদের লিডের কথা মনে আছে কিনা, লিড 1 এদিকে, লিড 2 এদিকে, লিড 3 এদিকে। হ্যাঁ, লিড 1, লিড 2, লিড 3, এভিএলও এদিকে। ঠিক আছে, যখন ইম্পালস এইদিকে ট্রাভেল করে তখন সে ভার্চুয়ালি এই দিক থেকে দূরে চলে যায়। ঠিক আছে, সো যখন এই দিকে নিচের লিডগুলোতে যখন এসটি এলিভেশন হয় তখন এই যে রিমোট জায়গাগুলোতে এসটি ডিপ্রেশন। ঠিক আছে, এটাকে বলে রেসিপ্রোকাল চেঞ্জ। ঠিক আছে, বিশেষ করে এই রেসিপ্রোকাল চেঞ্জ 2 3 এভিএফ এর সাথে 1 এভিএল এর হয়। চেঞ্জ লিডের সাধারণত রেসিপ্রোকাল চেঞ্জ হয় না আসলে। রেসিপ্রোকাল চেঞ্জ এই দুইটাই যদি আমরা মনে রাখি যে 2 3 এভিএফ এর রেসিপ্রোকাল লিড হচ্ছে 1 এভিএল, এটা মনে রাখলেই এনাফ, আর কিছু মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এই যে এটা একটা ইনফ্লুয়েন্স এমআই। ঠিক আছে, এই ইসিজিটা একটু সবাই 2টা মিনিট বাই করুক এই ইসিজিটার পিছনে। হ্যাঁ ঠিক আছে, একটু এটা 2টা মিনিট একটু বাই করুন। এখন 1.5 ঘন্টার মাথায় আসলে আই থিঙ্ক এভরিবডি বিকামস টায়ার্ড, কিন্তু হয়তো ব্রেন ভালো কাজ নাও করতে পারে। কিন্তু এই ইসিজিটা একটু সবাই কষ্ট করে একটু দেখুন, এটার মধ্যে অনেক মেসেজ আছে আসলে। হ্যাঁ, আলামিন বইয়ে ইসিজি পড়তে গেলে বিশেষ করে যদি বই যেগুলো আছে যেমন আব্দুল্লাহ স্যারের বই আছে, হ্যামপ্রোডার বই আছে, যেমন কত সুন্দর লাগে আঁকা, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ইসিজি দেখতে গেলে tough। অ্যাকচুয়ালি বেস্ট ওয়ে অফ লার্নিং ইসিজি ইজ টু সি এ লট অফ ইসিজি, আর কোনো ইয়ে নাই আসলে। হ্যাঁ, বইয়ের মতো সুন্দর করে ইসিজি। তবে আদিল আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে হিস্ট্রি এবং সিম্পটম। ঠিক আছে, হিস্ট্রি এবং সিম্পটম নিয়ে অনেকখানি আগেই বুঝে ফেলা যায় এটা আসলে কি। ঠিক আছে, inferior Stimulated MI possible posterior extension. এটা কি inferior lateral MI with possible posterior extension inferior MI local change. এটা inferior lateral আর possible posterior extension with Sir, left under branch block আছে maybe. লেফট হ্যান্ডেড ব্রাঞ্চ ব্লক তো এটার সাথে আমি একমত না। ওকে, দেখি Inferior lateral MI with posterior extension and reciprocal change in AVL. ভেরি গুড, এটা কে বললো? Sir, Mohammad Alamin sir. আমার বন্ধু। ওকে, সো আপনার ব্যাচটা অনেক আগে থেকে। ওকে, লিড 2, লিড 3 এভিএফ। হ্যাঁ, ইনফেরিয়র এসটিএমআই ইনফেরিয়র, এটা তো আমরা সবাই বুঝলাম। তারপরে পোস্টেরিয়র এক্সটেনশন আছে। ঠিক আছে, এই যে পোস্টেরিয়র এক্সটেনশন আছে। ঠিক আছে, আচ্ছা, এটা B6 এও একটা এস্টিলিভেশন আছে। ঠিক আছে, এটা ওই যে যেটা বললো আসলে, যদি কেউ বলে ইনফেরিয়র প্লাস পোস্টেরিয়র, ঠিক আছে, আমি হ্যাপি। আর যদি কেউ ম্যাচিউর তারা যদি বলে ইনফেরিয়র পোস্টেরিয়র প্লাস ল্যাটারাল, ঠিক আছে, তাহলে সে আসলে ম্যাচিউর, ইনফ্যাক্ট পোস্ট ম্যাচিউর। সো ইনফেরিয়র পোস্টেরিয়র এবং ল্যাটারাল তিনটে এমআই, এটা কিভাবে সম্ভব হলো? তাহলে এটা কোন আর্টারি গেল এখানে? ইকবাল মাহমুদ, হ্যাঁ শিওর। রাইট কোনারি, রাইট কোনারি আর্টারি। লেফট ডমিনেন্ট, লেফট সার্কামফ্লেক্স দিয়ে, রাইট? এটা একটা লেফট সার্কামফ্লেক্স ডমিনেন্ট দিয়ে হয়েছে আসলে। ওই ছবিটা চলে যায় না।
যে এইখান দিয়ে এসে এই যে লেফট ডোমেনের লেফট সার্কামফ্লেক্স দিয়ে এই যে স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ sure। এই যে আর্টারি এটা এখান দিয়ে এসে এখান দিয়ে নামছিল, ঠিক আছে, এখানে হয়েছে এই যে ল্যাটারাল ওয়াল এটা হয়েছে, অর্থাৎ সম্ভবত লেফট সার্কামফ্লেক্সটা প্রক্সিমালি কোথাও অক্লুশন হয়ে গেছে বাদে, ঠিক আছে। সম্ভবত এইখানে এই সার্কামফ্লেক্স আর্টারিটা অক্লুশন হয়ে গেছে, এই ল্যাটারাল ওয়াল গেল, ঠিক আছে। এই ছবিটা বড় করতে ভুলে গেছি আমি, হ্যাঁ। তারপরে এই যে এই ইনফেরিয়র গেল, পোস্টেরিয়র গেল, ঠিক আছে, বুঝা গেল কিভাবে? যে ডাক্তার বলছিলেন যে এটা রাইট কর্নার আর্টারি দিয়ে হয়েছে, মানে কেন এখানে আরসিএ না, এটা বলতে পারবেন কেন আমরা L6 এর কথা লেফট ডোমেন বলছি? যে ডক্টর কে বলছিলেন যে আরসিএ কথা রাইট কর্নার আর্টারি কথা? আমি বলছিলাম কামরুল যে হ্যাঁ আমি বলছিলাম যে কামরুল আরসিএ কেন হবে এখানে, কেন L6 এর কথা আমরা আনছি? ওই যে ল্যাটারালটা তো থাকার কারণে ল্যাটারালটার সাথে এক্স্যাক্টলি, যদি ইনফেরিয়র পোস্টেরিয়র হয়তো শুধু, তাহলে আরসিএ দিয়ে ব্যাখ্যা করতে এটা আগে চিন্তা করব। যেহেতু এখানে ল্যাটারালটা চলে আসছে, সো এর জন্য আমাদের এখানে L6 এর কথা চিন্তা করব, তাই না, নাকি আলামিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা একটা সিম্পল, হ্যাঁ, ঠিক আছে। এটা একটা সিম্পল ইসিজি, তারপরেও আমি একটু সবাই দেখুক, এটা একটু বলেই দিচ্ছি আমি, তবে এটা খুব ক্লিন কাট না। এই যে কিউ এসটি এলিভেশন, ঠিক আছে, টি ইনভার্টেড, ঠিক আছে, টি ইনভার্টেড, এটা একটা অ্যান্ট্রোসেপ্লেমাই, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা আলামিন, আমি একটা জিনিস বললাম না, কেউ আগের ইসিজিতে কেউ জিজ্ঞেস করলো না যে পোস্টেরিয়র কেন বললাম আমরা? ওটা বুঝে গেছে সবাই এবারে, ক্লিয়ার পোস্টেরিয়র মানে বলে তো ভালো, খুবই ভালো। এই যে সবার কাছে ক্লিয়ার এটা পোস্টেরিয়র কেন, কিন্তু সবাই কি আগে থেকে জানে? পোস্টেরিয়র ফিচারটা আমি বলে দিই যে টল আর ইন B1 আর B2, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, আপরাইট টি, এই তিনটা ফিচার থাকবে, হ্যাঁ, ঠিক আছে। আমি আবার বলি পোস্টেরিয়র ফিচার কি, পোস্টেরিয়র V1 V2 তে এসটি ডিপ্রেশন হবে, টল আর হবে এবং আপরাইট টি হবে, ইনভার্টেড টি না, আপরাইট টি। এটা ওইখানে যা হয় তার উল্টা আর কি, মিরর ইমেজ, হ্যাঁ, উল্টা এলে দেখা যাবে এটা কিউ, এটা এসটি এলিভেশন, ওটা টি, ঠিক আছে। নরমাল এমআইতে কি হয়, একটা কিউ থাকে, এসটি সেগমেন্ট উঠানো থাকে, টিটা ইনভার্টেড থাকে, আর এখানে টিটা আপরাইট, ঠিক আছে। কে বুঝতে পারিনি আমি আবার স্যার এই সিরিজে কি স্যার দুইটা ভেসেল একসাথে ইনভলভমেন্ট হতে পারে না, রাইট কর্নার রাইট লেফট সার্কামফ্লেক্স? এটা আমি একটা কথা বলি যে কেউ দুটো বিয়ে করতে পারে, তবে আমার মনে হয় একই দিনে দুটো বিয়ে করে না আর কি, ঠিক আছে, ঠিক আছে। হার্ট রেটের সাথে কোনো রিলেশন আছে স্যার, যদি আমরা ওটা দিয়ে ব্যাখ্যা করতে চাই? কিরকম সুমন? মানে যদি হার্ট রেটটা খুব মানে যদি কম থাকে স্যার, এই ইসিজির ক্ষেত্রে ধরলাম এরকমই আছে, বাট হার্ট রেটটা খুব কম হলো। আচ্ছা, so there is a popular question যে whether it is LCX or RCA, there is a popular question। এই কোশ্চেনটা হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েটদের জন্য বা একটু অ্যাডাল্টের জন্য, যেটা আমি বলতেছি না, যে কতগুলো ফিচার আছে যেটা দিয়ে বোঝা যায় যে কালপিট আর্টারি আসলে রাইট করোনারি আর্টারি, কতগুলো ফিচার আছে যেটা দিয়ে বোঝা যায় যে কালপিট আর্টারিটা লেফট সার্কামফ্লেক্স। আমি জাস্ট একটু বলি, যদি কেউ বেনিফিটেড হয় হোক। যদি লিড 3 তে স্যার একটু বলেন আরসিএ আর এল, বলি যদি লিড 3 তে এসটি সেগমেন্টটা লিড 2 এর চেয়ে বড় হয়, তাহলে ইট গোজ ইন ফেভার অফ রাইট করোনারি আর্টারি, হ্যাঁ। আবার বলুন তো, লিড 3 তে এসটি এলিভেশনটা যদি লিড 2 এর চেয়ে বড় হয়, এটা একটা, হ্যাঁ। আরেকটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ইনফাংশন যদি থাকে, তাহলে বুঝে নিতে হবে রাইট করোনারি আর্টারি, কারণ লেফট সার্কামফ্লেক্স দিয়ে কখনো রাইট ভেন্ট্রিকুলার ইনফাংশন হতে পারে না, পারে কি? ঠিক আছে। আরেকটা হচ্ছে এসএ নোডে সাধারণত সার্কামফ্লেক্স থেকে আর্টারি সাপ্লাই আসে না, এসএ নোডে, এবি নোডে দু জায়গা থেকে আসতে পারে, এসএ নোডে সাধারণত সার্কামফ্লেক্স থেকে আসে না।
এসএ নোডে মোস্ট অফ দ্য ক্ষেত্রে রাইট রাইট করোনারি আর্টারি থেকে আসে, সেটা একটা বিষয়। কিন্তু সবচেয়ে বেশি স্পেসিফিক হচ্ছে আরবিন ফাংশন থাকলে রাইট করোনারি আর্টারি, ঠিক আছে। লিড থ্রিতে এসটির হাইট যদি লিড টু এর চেয়ে বেশি হয় তাহলে রাইট করোনারি আর্টারি, ঠিক আছে। কঠিন কথা বললে কিন্তু পরে আর আবার এসটি ডিপ্রেশনের ক্ষেত্রে এসটি ডিপ্রেশনের ক্ষেত্রে কিরকম, মানে আরসিএ অথবা মানে লেফট সার্কামফ্লেক্স কিনা এটা বোঝার কোনো স্কোপ আছে আলাদা, মানে এই ইসিজি ক্ষেত্রে? এইটা কিন্তু আমি গত ক্লাসে বলেছি, আসলে গত ক্লাসে বলেছি যে যেগুলো স্টিলিউশন এমআই তার নাম হচ্ছে অ্যান্টেরিয়র এমআই, ইনফেরিয়র এমআই, পোস্টেরিয়র এমআই। কিন্তু যেগুলো নন স্টিলিউশন এমআই তার কিন্তু নাম নাই। অ্যান্টেরিয়র নন স্টিলিউশন এমআই কোনো নাম আছে? ইনফেরিয়র নন স্টিলিউশন কোনো নাম আছে? হ্যাঁ, নাই নাই। নাই কেন? এটা কিন্তু আমি এসটি সেগমেন্টের ক্লাসে বুঝিয়েছি যে সাবেন্ডোকার্ডিয়ামটা আসলে একটা কনফ্লুয়েন্ট জায়গা। এটা এক্স্যাক্টলি একটা আর্টারি অক্লুশন হলে যে কতটুকু জায়গা ড্যামেজ হবে এটা প্রেডিক্ট করা যায় না। কিন্তু এসটি এলিভেশন এমআই যে এখন একটা আর্টারি যখন কমপ্লিটলি ব্লক হয়ে যায় ঠিক কতটুকু জায়গা সাবটেন্ডিং কতটুকু এরিয়া আসলে ইনফ্যাক্টেড এটা প্রেডিক্ট করা যায়, ঠিক আছে। কিন্তু সাবেন্ডোকার্ডিয়াম কনফ্লুয়েন্ট জায়গা, আসলে ক্যাপিলারি গুলো একটা থেকে আরেকটা জায়গার মধ্যে ব্লাড সাপ্লাই দিয়ে রাখছে, ঠিক আছে, জালের মতো করে। এই জন্য ইনফেরিয়র নন স্টিলিউশন এমআই বা অ্যান্টেরিয়র নন স্টিলিউশন এমআই নামটা নাই। আমরা বলতে পারি অ্যান্টেরিয়র ইসকেমিয়া, কিন্তু আমরা ঠিক অ্যান্টেরিয়র নন স্টিলিউশন এমআই নামটা আমরা ইউজ করি না। হ্যাঁ, দুজন রেস হ্যান্ড করেছে, শিওর। হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনার পোস্টেরিয়র এক্সটেনশন বলার জন্য আপনার এই যে B2 B3 এগুলোতে কি আর এর হাইটটা এস এর চেয়ে বড় হওয়ার কথা, মানে আর মোর দ্যান এস অথবা আর এর চেয়ে মোর দ্যান 1 এরকম একটা জিনিস সামরতে বইয়ে পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো টল আর মানে হচ্ছে যে আমি যে কথাটা বললাম, আমি তিনটা টার্ম বললাম না, টল আর রাইট, টল আর মানে হচ্ছে এস এর চেয়ে বড়। হ্যাঁ, এই টল আর মানে এস এর চেয়ে বড় এটা। তো আপনার B2 তে এখানে তো আর আরটা মানে স্মলার দ্যান এস, সেক্ষেত্রে আমি কি এটাকে পোস্টেরিয়র আমি বলবো এক্সটেনশন এটা আসলে এস এর চেয়ে বড় তা না, এটা এসটি সেগমেন্ট নেমে গেছে তাই এস হচ্ছে এতটুকু। দিস ইজ দ্য এস। এসটি সেগমেন্ট নেমে গেছে বলে এস বড় মনে হয়, কিন্তু এস তো আসলে এটুকু। এসটি সেগমেন্টের এখানে উঠাই দিলে এস এতটুকু থাকবে, এতটুকু, ঠিক আছে। না, তাহলে আইসোলেটেড লাইনটা কোথায়? আইসি ইলেকট্রিক লাইন এটা টিপি সেগমেন্ট। স্যার এখানে মানে এসটি সেগমেন্ট ডিপ্রেশনের কারণে অ্যাকচুয়ালি এসটা আমরা এটা নিচে এটুকু ধরবো। হচ্ছে এস, আসলে এস এর ওয়েভের হাইট হচ্ছে এটুকু, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। আপনি তার সাথে inferior- তাহলে তো এসটি তো ডিপ্রেশন আর হচ্ছে না, আপনি যদি ওই লেভেলে এস কাউন্ট করেন সেক্ষেত্রে তো হচ্ছেন না। আমরা যেটা না, এটা তো বলছিলাম আসলে যে লেভেল যে পয়েন্ট নিচে নেমে গেছে, ঠিক আছে, এসটি সেগমেন্ট নিচে নেমে গেছে, ঠিক আছে। সাথে ইনফিরিয়র এমআই থাকতে পারে না স্যার? হ্যাঁ, কোনটা? কিন্তু স্যার পোস্টেরিয়র এক্সটেনশন স্যার সাথে ইনফিরিয়র এমআই থাকতে পারে না স্যার? পোস্টেরিয়র এমআই আলাদাও হতে পারে, পোস্টেরিয়র এমআই সাথে ইনফেরিয়র এমআই হতে পারে, পোস্টেরিয়র এমআই সাথে ল্যাটারাল এমআই হতে পারে, ঠিক আছে। পোস্টেরিয়র এমআই নিজে আলাদা হতে পারে। স্যার V3 V4 এর যে এসটি ডিপ্রেশন হচ্ছে পোস্টেরিয়রে তো শুধু V1 V2। হ্যাঁ হ্যাঁ, পোস্টেরিয়র জন্য ডিফাইনিং হচ্ছে B1 B2, কিন্তু এটা ইট মে এক্সটেন্ড মোর, B3 B4 পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, ঠিক আছে। কিন্তু B1 B2 তে থাকতে হবে, ঠিক আছে। স্যার স্যার সাথে সাথে স্যার B1 B2 তে আরবি ইনফ্রাকশনটা বললেন স্যার, একই তো ক্রাইটেরিয়া দেখলাম কয়েকটা বইতে। B1 B2 তে স্যার কিভাবে আরবিতে ধরবো স্যার, আরবি ইনফ্রাকশন? আসিফ একটা ভালো কথা লিখেছে। হ্যাঁ, আসিফ একটা ভালো কথা লিখছে যে আসলে এটা দেখে আমরা অনুমান করতেছি পোস্টেরিয়র এমআই, কিন্তু যদি আমরা পোস্টেরিয়র লিড বসাই V7 V8, ঠিক আছে, V7 V8 আমি লিডের ক্লাসে বলেছি, তাহলে সেখানে কিন্তু একদম একটা এসটি এলিভেশন টি ইনভার্সন একটা কিউএম ফিচার পাবো। এটা কনফার্ম করার জন্য পোস্টেরিয়র লিড নেওয়া হয়, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমি কখনো দেখি নাই কেউ পোস্টেরিয়র লিড বসাইছে, ঠিক আছে। কিন্তু ও ঠিকই বলেছে যে পোস্টেরিয়র এমআই কনফার্ম করার জন্য posterior lead is the ideal, ঠিক আছে। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম যে এটা ইনফিরিয়র এমআই এর সাথে আমি রেসিপ্রোকাল চেঞ্জ কেন বলতেছি না? এই যে রেসিপ্রোকাল চেঞ্জ আছে তো, এই যে এভিএল এসটি ডিপ্রেশন, এটা ইনফিরিয়র সাথে রেসিপ্রোকাল চেঞ্জ হয় 1 আর এভিএল এ, নট B1 B2 তে। এই যে রেসিপ্রোকাল চেঞ্জ এসটি ডিপ্রেশন, ওকে স্যার, 1 এটা ক্লিয়ার না? হ্যাঁ, 2 3 রেসিপ্রোকাল লিড হচ্ছে 1 আর এভিএল। হ্যাঁ, ওকে স্যার স্যার B1 B2 তে স্যার আরবি ইনফ্রাকশনের ক্রাইটেরিয়াটা স্যার কাইন্ডলি স্যার। B1 B2 তে V1 B2 তে আরবি ইনফ্রাকশনের ক্রাইটেরিয়া একটা B1 এ থাকতে পারে এসটি এলিভেশন, ঠিক আছে, কিন্তু আরবি ইনফ্রাকশনের ক্রাইটেরিয়া হচ্ছে
রাইট সাইডের লিড V3 4R or V4R এ যদি 0.5 মিলিমিটারের বেশি ST ডিভিশন হয় তখন আমরা আরবিন ফাংশন করে একটু পরে আরবিন ফাংশন আছে আমি দেখাবো। আদিল আজকে কি আর কন্টিনিউ করবো নাকি আজকে এখানে শেষ করি? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আমার সমস্যা নাই, ওরা টায়ার্ড হয়ে যাবে। থ্যাংক ইউ অনেক আজকে স্যার থাকুক স্যার, আবার স্যার অনেক বেশি লোড হয়ে যাচ্ছে। ওকে সেটাই 1.5-2 ঘন্টা হয়ে গেছে। আমার তো মনে হয় যে আদিল আমার যতটুকু কন্টেন্ট আছে এটা আমরা কত নম্বর স্লাইডে আছি? ফুল স্ক্রিন থেকে বের হও, ফুল স্ক্রিন থেকে 25 না 25 আরো 30টা মতো স্লাইড আছে। হ্যাঁ থাকবে, কিন্তু সেই জিনিসগুলো এগুলোই যেগুলো আমরা আলোচনা করছি সেই জিনিসগুলোই হচ্ছে আসলে ইয়ে করা আসলে। এগুলো দেখা দরকার। হ্যাঁ আমি একটা জাস্ট সবাইকে টেনে দেখাচ্ছি যে এটা একটা আর্টারি, এটা আমি এটা বুঝাই দিব, এটা একটা ইন্টারেস্টিং ইসিজি। দরকার নাই, তুমি একবারে ধরে ধরে পড়াচ্ছ। হ্যাঁ এই যে কিভাবে এসটি সেগমেন্ট যে কেউ একজন জানতে চাইছিল যে কিভাবে কি হয়, এটা আমরা নেক্সট ক্লাসে গুরুত্বপূর্ণ, এগুলো আস্তে স্লো গেলে ভালো, এগুলো গুরুত্বপূর্ণ। কালকে কি 10টায় বসবো আমরা আবার? কালকে 10টায় না? আচ্ছা ইনশাআল্লাহ কালকে 10টায় তাই না না, তোমার উপর ডিপেন্ড করে। হ্যাঁ না ওকে কালকে 10টায় আমি পারবো ইনশাআল্লাহ। এটা আসলে আমরা এই সপ্তাহে আমার ইচ্ছা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যে আমরা তো ক্লাস শেষ করেছি আদিল। হ্যাঁ তো সেলিম স্যার হচ্ছে পেসমেকারের উপর একটা ইসিজির উপর একটা ক্লাস দেবেন। আমি এমআইটা শেষ করতে চাচ্ছি। আই থিঙ্ক ইটস অলরেডি অনেকদিন হয়ে গেল আর কি। ঠিক আছে ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকলে একটু আমি ট্রাই করি, যদি কোনো কোশ্চেন থাকে। ইকবাল ভাই হাত তুলছিলেন, ইকবাল ভাই দাঁড়ানোর করা ট্রাই করলাম। ইকবাল ভাই নির্ঝর সাহা। না আমি সুমন আমার ওই যে আমার কথাটা চলে আসছে যেটা আলাম ভাইকে আমি বলছিলাম ওইটা আর কি, ওই জিনিসটাই ছিল ওই যে মানে কোশ্চেনগুলো স্পেশাল নিয়ে যাবে এটা কোথায় বলবো। ওকে সো আন্ডার গ্রাজুয়েট স্যার, আসসালামু আলাইকুম। স্টুডেন্ট বলবে যে হোয়েদার মানে তারা কি তারা বুঝতে পেরেছে কিনা। আমি আসলে সবচেয়ে জুনিয়রদেরকে বেশি প্রাধান্য দিতে চাই আর কি। জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছি। হ্যাঁ sure। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ শিওর, জি আমি শুনতে পাচ্ছি। স্যার ওই একটা প্রশ্ন ছিল স্যার, যে আমরা অনেক সময় বলি যে এটা অ্যাকিউট এমআই বা রিসেন্ট এমআই বা ওল্ড এমআই বা হাইপার অ্যাকিউট চেঞ্জ, স্যার এই ডিউরেশনটা এবং এর সাথে ইসিজি চেঞ্জটা একটু বলবেন। ইনশাআল্লাহ কালকে প্রোগ্রেশন অফ দা ইসিজি চেঞ্জ কালকে স্লাইডে আপনি পাবেন। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আরো দুজন রেজ হ্যান্ড করেছে শিওর। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যালো জি জি শুনতে পাচ্ছি, আমি নির্জস্ব আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি মনে হয় শুনতে পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি ভাই, বলেন। মানে কোন লিডটা যেমন 2-3 ABF এটা ইনফিরিয়র এমআই ইন্ডিকেট করে, এরকম অ্যান্টেরিয়র। হ্যাঁ হ্যাঁ এটা কালকে ক্লাসে আছে, কালকে ক্লাসে আছে। হ্যাঁ কালকে ক্লাসে আছে, আমরা জাস্ট শুধু ব্রেন স্টর্মিং করে এখনো আমাদের কন্টেন্টের মধ্যেই ঢুকতে পারিনি আর কি। হ্যাঁ কালকে ক্লাসে পাবেন। সাজ্জাদ মিশেল। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা স্যার একটু যদি বলছিলেন স্যার মানে আরসি ইনভলভ না এলসিএস ইনভলভ স্যার, একটা জায়গায় পড়ছিলাম যে স্যার স্যার লিড ওয়ানে যদি স্যার রেসিপ্রোকাল চেঞ্জটা মানে অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এলসিএস বলতে পারি, কিন্তু স্যার আগে ছিল মানে আমি দেখলাম যে স্যার লিড ওয়ানে স্যার রেসিপ্রোকাল চেঞ্জটা স্যার অ্যাবসেন্ট ছিল, কিন্তু স্যার লিড এবিএন স্যার রেসিপ্রোকাল চেঞ্জটা ছিল স্যার। হ্যাঁ 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 রাইট রাইট রাইট। এটা আসলে অনেকগুলো ফিচার আছে এই যে এটা, কিন্তু এটা এলসিএক্স, এটা ভেরি ভেরি লাইকলি দিস ইজ এলসিএক্স। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আরো দুজন পার্টিসিপেন্ট রেজ হ্যান্ড করেছেন, হ্যাঁ বলবেন। স্যার পোস্টের এমআই এর যে 3টা পয়েন্ট আপনি বলেছিলেন ওটা যদি আবার একটু রিপিট করতেন। টল আর এসটি ডিপ্রেশন আপরাইট টি। আপনি ইসিজির পিছন দিক থেকে দেখলে, উল্টা দিক থেকে দেখলে দেখবেন যে এটা মনে হবে কিউ ওয়েভ এসটি এলিভেশন এবং ইনভার্টেড টি, মিরর ইমেজ বলে। হ্যাঁ অনেক সময় ইসিজির পিছন দিক থেকে আমরা দেখি।
জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার একটা প্রশ্ন ছিল, সময় বলছিলাম। সময় sure. স্যার আমি ধরলাম একটা পেশেন্টের রাইট ভেন্ট্রিকলে ST এলিভেটেড এমআই হলো এবং পেশেন্টটা যখন আমার কাছে প্রেজেন্ট করলো, মানে ইসিজিও আছে আমার কাছে, আমি পেশেন্টের বিপিইউ হচ্ছে গিয়ে খুব কম পাইলাম এবং পেশেন্ট হয়তো ধরেন স্যার 3-4 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করলো, সেই ক্ষেত্রে কি আমি স্টেপটোকাইনেস দিব? কারণ একটা সাইড এফেক্ট তো হাইপোটেনশন স্টেপটোকাইনেসদের, মানে কিভাবে সাধারণত আমরা ফ্লুইড দিয়ে বিপিটাকে রেজ করে নেই, তারপরে আমরা স্টেপটোকাইনেস দিই। হ্যাঁ, ফ্লুইড দিয়ে এটা তো রানিং দিয়ে দিই, তাড়াতাড়ি দিয়ে দিই। হ্যাঁ, আসলে স্ট্রেপ্টোকাইনেস হাইপোটেনশন কম, কিন্তু হাইপোটেনশন ইজ নট এ কন্ট্রাইন্ডিকেশন অফ স্ট্রেপ্টোকাইনেস। ওকে, নট কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে। কিন্তু আমরা রেস করে একটু সেফ এন্ডে থাকি আসলে, যেহেতু এটা হাইপোটেনশন করে, সবার করে তা না আসলে, ক্যান ডু বাট ইট ডাজন্ট ডু অলওয়েজ, ঠিক আছে। ওকে।